অভিনয় শিল্পীরা অভিনয় করবেন, এটাই তার কাজ। আমরা যে পরিকল্পনা নিয়েছি তাতে অভিনয় শিল্পীদের সংগঠন হবে বাংলাদেশের একমাত্র কাস্টিং হাব, যেখানে দেশের সকল স্ক্রিন অ্যাক্টররা লিস্টেড থাকবেন তাদের স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটি অনুযায়ী। অভিনয় শিল্পীরা নিশ্চিন্তে ক্যারেক্টারের প্রিপারেশন নেবেন, সুন্দর পরিবেশে নিরাপদভাবে শুটিং করবেন। লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স থাকবে, প্রভিডেন্ট ফান্ড, রিটায়ারমেন্ট ফান্ড থাকবে, আর্থিক নিরাপত্তা থাকবে, কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে, কাস্টিং উইং, পিআর উইং থাকবে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অ্যাক্টরস ক্যাম্প হবে, বিভিন্ন রকম স্কিল এবং নলেজ ডেভেলপমেন্ট কোর্স থাকবে, স্কলারশিপের ব্যবস্থা থাকবে, লিগাল সাপোর্ট থাকবে। যুগোপযোগীভাবে সংগঠনের পুরো সিস্টেমকে এভাবে রিফর্ম করলেই একটি শিল্পী সংগঠন শিল্পীদের আস্থার জায়গা হয়ে উঠতে পারে, কারণ এই সংগঠন দ্বারা তার সকল পেশাদারী স্বার্থ, মর্যাদা এবং অধিকার নিশ্চিত হবে। রিফরমেশনের মানে একদল খেয়ে গেল আরেক দল এসে খেতে বসবে এমন নয়। ফেসিস্ট সরাতে গিয়েই নিজেই ফেসিস্ট হয়ে ওঠার চান্স বেশি থাকে, যেটা আমরা চাই না। সিস্টেমের রিফরমেশনের পাশাপাশি আমরা নিজেদেরও রিফরমেশন চাই। সেলফ রিফরমেশন যেটাকে বলে, অভিনয় শিল্পীরা তো হবে শান্তির দূত, ধ্বংসের দূত নয়, কারণ তারা শিল্পী। শিল্পীদের সার্বজনীন হতে হয়। আমরা মন থেকে সৎভাবে চাই অভিনয় শিল্পীরা যেন গর্ব করে মাথা উঁচু করে বলতে পারেন তিনি একজন অভিনয় শিল্পী। এটাই তার পেশা, এবং তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যেন এই পেশাটাকে সম্মান করে। পুরো ইন্ডাস্ট্রিকে গ্লোবাল করার জন্য পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে একটি শক্ত ঐক্য তৈরি করা নিকট ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন। সারা দেশে যেভাবে একই রকম সিচুয়েশনের পুনরাবৃত্তি হচ্ছে তার একটাই কারণ, সেটা হলো গত 53 বছর ধরে দেশে শুধু প্রতিশোধ, প্রতিহিংসা এবং ঘৃণার চর্চা হয়েছে। যদি সত্যি একটা সুন্দর দেশ গড়তে চাই আমরা, তাহলে সবাই মিলে সত্য, সুন্দর আর ন্যায়ের প্রতিষ্ঠা করতে হবে, সম্মানের চর্চা প্রতিষ্ঠা করতে হবে। আমরা এই চর্চাটাই করতে চাই। আমাদের অভিনয় শিল্পীরা অনেক বেশি পরিশ্রমী এবং মেধাবী, শুধু একটা প্রপার স্ট্রাকচার দরকার। আমরা এই দিনটা আনতে চাই যেদিন থেকে সকল অভিনয় শিল্পী দেশ এবং সারা বিশ্বের কাছে সম্মানের সাথে বিবেচিত হবেন। আমরা এমন একটা সংগঠন করতে চাই যেটা সকল অভিনয় শিল্পীদের জন্য হবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। একটা সময় ছিল এবং এটাই থাকার কথা, এটা ধীরে ধীরে পলিটিক্যাল ইন্টেনশনে নষ্ট হয়েছে। যেমন নষ্ট হয়েছে বটতলার নিচে বাউল গান, পালা গান বা পুঁথিপাঠ। এমনভাবে সংগঠনকে গড়তে হবে যেন দেশের সকল স্থান থেকেই শিল্পীরা তৈরি হওয়ার সুযোগ পান। আমরা এই স্বপ্নটাই দেখছি। তাই এই মুহূর্তে সকল অভিনয় শিল্পীদের এক হওয়ার কোনো বিকল্প নেই। আর ডিভাইড অ্যান্ড রুল গেমের মধ্যে শিল্পীদের পেছিয়ে যাওয়া ঠিক হবে না। প্রজন্মের পর প্রজন্মের কাছে অভিনয়কে একটি সম্মানজনক এবং নিরাপদ পেশা হিসেবে প্রতিষ্ঠা আমরা করবই। হ্যালো, ধন্যবাদ খায়রুল বাশার। সেটাই যে প্রজন্মের পর প্রজন্ম আমাদের অস্তিত্বের যে ব্যাপারগুলো সেগুলো টিকিয়ে রাখতে হবে। আমরা এরপরে ছোট্ট একটা বক্তব্যের জন্য ডাকছি মনোজ প্রামাণিককে, জাস্ট কিছু বলার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা, ধন্যবাদ। এবং এখানে আমরা সবাই আসছি, আমাদের উদ্দেশ্যটা একটু পরিষ্কার করতে চাই। অলরেডি খায়রুল বাশার সেটা বলেছে। আমরা আসলে শুরু থেকেই কিছু অভিনয় শিল্পী যারা স্ক্রিন অ্যাক্টর হিসেবে নিজেদের দাবি করছি, তারা আসলে চাচ্ছিলাম যে যেই ঘটনাগুলো, যেই রিফরমেশন বা যেই আমাদের দাবি দেওয়া, আমাদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে যেই কাজগুলো গত কয়েক দশক ধরে আমরা হয়নি, এবং আমরা আসলে প্রফেশনাল শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি, সমাজে নিজেদেরকে এভাবে গর্বের সাথে খুব যে বলতে পারি তাও নয়। তো সেই জায়গা থেকে আমাদের মাথায় চিন্তা আসছে, আমরা সবসময় ফিল করেছি যে আমরা আসলে এই রিফরমেশনগুলো বা এরকমভাবে যদি যেগুলো ঠিক করা যদি হয়, সিস্টেমটাকে যদি ঠিক করা যায়, তাহলে আসলে এটা সম্ভব হবে, সমস্ত শিল্পীদের জন্য সেটা সুন্দর হবে।
তো সেই জায়গা থেকে আমরা আসলে শুরুর থেকেই যেহেতু দেখেছি আমাদের আসলে এখানে সংগঠন হিসেবে অ্যাক্টর্স গিল্ডই আছেন বা শিল্পী সমিতিও আছে, তো আমরা অ্যাক্টর্স গিল্ডের কাছে আমরা এই আবেদনটাই জানাই যে চলেন আমরা আলাপ করি এবং আলাপ করে আমরা আমাদের নিজেদেরকে আরো উন্নততর করি, যা প্রয়োজন সবার জন্য, সবার ভালোর জন্য সেটাই করি। এর আগে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের আসলে হয়নি, সেটুকুই যথেষ্ট। কেন হয়নি, কে করেনি, সেই দোষারোপে আমরা ছিলাম না, আমরা শুধু চাচ্ছিলাম রিফর্ম করতে। সো সেই রিফর্মের জন্য আমরা তাদের কাছে যাই, কিন্তু আসলে যথাযোগ্য যেই ফিডব্যাকটা আসার কথা বা তাদের থেকে যে সহযোগিতা আসার কথা সেটা আসলে আসছে বলে আমরা মনে করছি না। কারণ তারা বিভিন্নভাবেই ডেট পিছানো কিংবা দেখা যাচ্ছে যথাযথ আলোচনার পরিবেশ তৈরি না করা, তারপরে সদস্য অদস্য বিভাজন করা, সদস্য অসদস্য বিভাজন করা ইত্যাদি করেছে। ফলে আমাদেরকে আসলে আমরা আসলে চেয়েছিলাম আমরা একটা পরিবার এবং আমরা নিজেদের মধ্যেই আসলে নিজেদেরকে এবং সিস্টেমকে ঠিক করে আসলে একটি ভালো জায়গায় যেতে। কিন্তু আমাদের মোটেও উদ্দেশ্য ছিল না যে আমরা সবাইকে এটা জানানোরও আসলে প্রয়োজন নেই একটা পরিবারের মধ্যে যখন একটা কিছু ঘটে। তা আমরা সেখানেই ছিলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা জানি না কোনো অজ্ঞাত কারণে আসলে সদস্য বলি অসদস্য বলি যাই বলি না কেন, শিল্পীদেরকে আসলে বিভাজিত করা হচ্ছে এবং তারা আসলে তাদের অধিকারের কথা বলতে পারছে না। আমাদের মূল কথা যে দেখতে পাচ্ছেন হাতে যে কাগজটা আছে, এখানে আমরা আসলে কি কি ধরনের রিফরমেশন করা যেতে পারে এবং কি কি প্রশ্ন আমাদের আছে যেটা আমরা জানতে চাই এবং যেটা এই প্রশ্নের ভিত্তিতে আসলে আমরা রিফরমেশন করতে পারি। তো সেই কারণে আমাদের এখানে একত্রিত হওয়া। শুধু এই কাগজে যা লেখা আছে সেটাই যথেষ্ট নয়, আমরা আসলে চেয়েছিলাম যাদের সাথে আলোচনা আরো করতে যাচ্ছিলাম অ্যাক্টর সিকিউরিটির যারা, তারা আমি এ পর্যন্ত মনে হচ্ছে না কাউকে দেখতে পাচ্ছি, তারা আসলে এটা একটা মানে কি বলবো যে কনস্ট্রাকটিভ একটা আলাপই হতো, আর কোনো কিছু নেই। এখানে পক্ষ বিপক্ষ নেই, এখানে একটাই পক্ষ যে স্ক্রিন অ্যাক্টরদের ডেভেলপমেন্ট, তাদের রিফরমেশন, তাদের চাওয়া দাবি অধিকার ইত্যাদি নিশ্চিত করা। তো এই কাগজের বাইরেও নিশ্চয়ই অনেকের অনেক প্রশ্ন আছে এবং অনেক মন্তব্য আছে বা অনেক পরামর্শ আছে, সেগুলো আমরা শুনবো এবং আমরা আশা করব এখনো বা সব সময় যে আমরা এই পক্ষ ও পক্ষ নয়, আমরা সবাই একটি পরিবার হয়ে এই আলাপে অংশগ্রহণ করব এবং এই রিফরমেশনে এবং এই সমস্ত স্ক্রিন অ্যাক্টরদের উন্নয়নে কাজ করব। ধন্যবাদ। ধন্যবাদ মনোজ প্রামাণিককে। আমরা আরো কিছু কথা শুনবো। একটু শ্যামল মাওলাকে বলছি সামান্য কিছু করার জন্য। আমরা অবশ্যই খুব শর্ট করব, একটু সময় কম নেব। এই কথাগুলো অবশ্যই সহজভাবে আমি একটু বলি। মানে এখন যেভাবে আসলে ওনাদের পক্ষ, এই পক্ষ, ওই পক্ষ যেভাবে আলাদা করে দেয়া হচ্ছে, তো আমি সেই জায়গাটুকুই আসলে এমফাসাইজ করতে চাই যে এই পক্ষ ওই পক্ষ নেই, সব এক পক্ষ। এবং আপনারা যারা আমাদের দিকে আঙুল তুলছেন যে আপনারা ওই পক্ষ এই কথা বলছেন, আমি আপনার হয়েই কথা বলছি। আমি আপনার মানে বিপরীত পক্ষে নেই, আমি আপনার মানে ডেভেলপমেন্টের জন্যই কিন্তু কথা বলছি। তো আমরা কিভাবে আমাদের এই পেশাটাকে আরো আধুনিক করা যায়, মানে সেকেলে যেভাবে রয়ে গেছে সেটা তো এভাবে মানে সেই বিষয়গুলো নিয়েই তো এখন আধুনিক হওয়ার সময় চলে এসেছে। সো আরো কিভাবে ভালোর দিকে যাওয়া যায়, আন্তর্জাতিক মানের হওয়া যায়, এইসব দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না? তো এই কথাগুলো বলার জন্য আপনাদের এই পক্ষ ওই পক্ষ নানান রাজনৈতিক ব্যাপার স্যাপারে যাওয়ার কিছু নেই। আমরা একই পরিবার, একই ছাতার নিচে আসতে চাই সবাই একসাথে। সো আমাদের বেটারমেন্টের জন্য আমরা কথা বলতে চাই, এখনো সময় আছে। আপনারা আসুন, আমাদের কথা শুনুন, আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। আমরা সব সময় ওপেন, আমাদের আলোচনার দুয়ার কখনো বন্ধ রাখিনি এবং আমরাও চাই আপনারা সেই দুয়ারটা বন্ধ না রাখেন এবং আমরা একসঙ্গে বসে আলাপটা করি। আরেকটু কথা শুনবো, একটু যদি অর্ষা আসেন, সামান্য কিছু যদি বলেন, খুব অল্প করে। মাইক হাতে আসলে আমার নার্ভাস লাগে কেন জানি।
অবশ্যই আমরা একটা ভালো উদ্দেশ্যের জন্য এখানে এসেছি, এটাতে কোনো রকমের দ্বিমত আমার ভিতরে নেই। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি। সেটা হচ্ছে, অনেক কিছু ঘটে গেছে এতদিনে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা 1 মাসে পদার্পণ করেছি দেশের যে অবস্থা এই মুহূর্তে, এবং সব কিছুরই একটা রিফরমেশন চলছে। এবং আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা যেহেতু শিল্পী, আমাদের রিফরমেশন সবার আগেই হবে, কারণ আমরা অন্যদের থেকে নিজেদেরকে মনে করি যে মেধার জায়গা থেকে আমরা আলাদা, মননের জায়গা থেকে আমরা আলাদা। কিন্তু এখানে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে সবাইকে একসাথে ইউনাইটেড করতে, এটাই আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয়। আর বয়োজ্যেষ্ঠরা এতদিন যা করেছেন, যেই রকমের সিচুয়েশন এখন আমাদের সামনে এসেছে, আমি আশা করেছিলাম তারাই আসলে এটার সমাধান আগে করবেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমরা কেন প্রশ্ন করব? আমার এক্সপেকটেশন এই জায়গায় যে ঠিক আছে, আমার সহকর্মী একটা ভুল করেছে, আমার সহকর্মী ও আমি সেটাতে সবার আগে হচ্ছে গিয়ে সমাধান নিয়ে আসব। কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত আসতে হয়েছে প্রশ্ন উত্তরের পালা, এটা খুবই দুঃখজনক। এটা আমি এক্সপেক্ট করি না। আমি একজন অ্যাক্টর সিকিউরিটির মেম্বার, এবং আমি যখন দেখলাম যে আমার যে মেম্বাররা, আমার যে কলিগরা আসলে অ্যাক্টর সিকিউরিটির মেম্বাররা না, তারা হচ্ছে নানান রকমের সংকটে পড়েছেন। কিছু আমাদের বয়োজ্যেষ্ঠ আর্টিস্টরা নানান রকমের কর্মকাণ্ডে লিপ্ত হবার কারণে জনগণের সামনে আমাদেরকে যেভাবে উন্মুক্ত করা হয়েছে, সেটার কটু কথা আমাদেরকেও হজম করতে হয়েছে। এটা আমরা কেন হজম করব? আমি তো কোনো দলভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না। আমি তো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি। তাহলে আমি কারো অন্যায়ের বোঝা কেন বহন করব? সো এই প্রশ্নগুলো যখন আমার কাছে এসেছে, আমার মনে হয়েছিল যে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলতে চাই, এবং একটা ইনডোর কথা বলার জায়গা থেকে আসলে একসাথে বসতে চাওয়া। কারণ আমরা চাইনি যে দলীয়করণের মতো সবার সামনে উন্মুক্ত হয়ে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছড়ি করি। তো যেহেতু সেটা হয়ে উঠলো না আজকে পর্যন্ত, এটা একটা দুঃখের বিষয়। আমি ভেবেছিলাম যে আমি আমার সিনিয়র কলিগদেরকে দেখব, যাদের সাথে আমরা এত বছর কাজ করেছি, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছি, বাট আমরা আসলে তাদেরকে পাইনি। বরং ইয়াংরা আমাদের সাথে আছে, আমরা এইটাতে খুবই হ্যাপি যে আমরা এখনো আসলে রাইট জায়গাতেই আছি। আর আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ আর্টিস্ট, আমাদের সিনিয়র আর্টিস্ট আমাদেরকে সাপোর্ট করেছেন, তারা এক্সেপশনাল। আমরা তাদেরকে দেখে আমাদের শক্তিটা বেড়েছে। সো আমি চাই যে আমাদের সবাই আসলে একসাথে ইউনাইটেড হয়েই কথা বলি। আর যদি না হয়, তাহলে এতদিন যেটা করেছেন সেটার প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। থ্যাংক ইউ। প্রশ্নের উত্তর যেমন দিতে হবে, আবার প্রশ্ন করার জায়গাটাও তৈরি করতে হবে আমাদের। এই মুহূর্তে একটু বাঁধনকে বলছি, আজমেরি হক বাঁধন, যদি একটু আসেন কথা বলতে। আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না, তারপরও ভাবলাম যে যেহেতু বললো আমাকে বলতে, তাই বলছি। যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আসলে আমরা সবাই এক, এবং আমরা যে এক সেটা যে বোঝাতে পেরেছি, এটা আমার কাছে অনেক আনন্দের। আর আমরা হয়তো 5ই অগস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি এবং একজন স্বৈরাচারী শাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি। কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক একটা ঘটনা হচ্ছে যে সেই স্বৈরাচারী সরকারের কিন্তু দোসররা, তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন, এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন। এবং মিডিয়া সমাজের বাইরে না, দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরের কিছু না। সো মিডিয়াতেও এরকম অনেক দোসর ছিলেন। তারা নানানভাবে নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, তারা তাদের জায়গা শক্ত করেছেন। কিন্তু আনফরচুনেটলি আমাদের জন্য, যারা আমরা আসলে তাদেরকে অনুসরণ করার কথা ছিল, আমাদের জন্য কিছু রেখে যেতে পারেন নাই বেশিরভাগ সময়। সো আমরা যারা মধ্যবয়স্ক আছি, আমার 41 বছর বয়স, যারা মধ্যবয়স্ক আছি, তারা আমরা চাই আসলে যে যারা ইয়াং আছে, তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায়, যেভাবে সাজাতে চায়, আমি আজমেরি হক বাঁধন, আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই। কারণ আমি এই জায়গাটাকে বিলং করি। আমি বাংলাদেশের এমন একজন আর্টিস্ট যে আন্তর্জাতিকভাবে অনেক অনেক সম্মান আসলে নিজে তো বয়ে এনেছি, দেশের জন্য বয়ে এনেছি। আমার এটা দাবি যে আসলে এখনকার ইয়াং জেনারেশন যারা আছে, যারা এখন কাজ করছে, তারা যেভাবে
এই মিডিয়াটাকে দেখতে চায়, আমাদের সম্মানটা সমাজে যেই জায়গায় নিতে চায়, আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি। আর যারা আমাদের অগ্রজ আছেন, আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই, জায়গাটা ছেড়ে দেখেন, জায়গাটা ছেড়ে দেখেন। আমার মনে হয় আপনারা খুব একটা মানে দুঃখ পাবেন না, খুব একটা মন খারাপ করার মতো কোনো ঘটনা ঘটবে না। আপনারা দেখতে পারেন, বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন। থ্যাংক ইউ। আমরা আসলে সবার উপরে বিশ্বাস রাখতে চাই, আমাদের সিনিয়রদের উপরে বিশ্বাস রাখতে চাই, আমরা নতুন যারা সামনে যারা আসবেন সবার উপর বিশ্বাস রাখতে চাই। সেই বিশ্বাসের ক্ষেত্রটা আসলে তৈরি করতে চাই, যাতে আমরা আস্থাহীনতায় না ভুগি, আমরা যাতে নির্ভরশীল হতে পারি একে অপরের প্রতি। এই মুহূর্তে একটু কথা বলতে আসবেন বর্ষণকে। আমরা অনেকদিন পাইনি, আজকে পেলাম। বর্ষণ যদি একটু সামান্য কিছু কথা বলেন। ইমতিয়াজ বর্ষণ। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে আমাদের সাথে এসেছেন। আমরাও আপনাদের খুব দূরের কেউ না। এখানে আমরা এসেছি যে কিছুদিন আগে দেশে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। একটা ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে চলে গেছে। কিছু না, বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা সেই আন্দোলনে শরিক ছিল। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আমরা যারা শিল্পের চর্চা করি, আমরা খুব শিল্পী হয়ে গেছে সেটা বলছি না, আমরা যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দিবালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। আমাদের ক্ষোভটা এখানে। এখন অনেকেই হয়তো ভুল পাল্টাচ্ছে, কিন্তু আপনাদেরকে আমরা চিনি। আমাদের দাবি একটাই, আমরা যত রিফরমেশন চাই, অবশ্যই আপনারা কেউ আমাদের দূরের না, আমরা আপনাদের খুবই কাছের, আপনারাও আমাদের খুব কাছের। শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, যত রিফর্মই হোক আশা করছি সামনের কমিটিতে হবে। আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে। আমার বক্তব্য এখানেই শেষ। আমি থ্যাংক ইউ ইমতিয়াজ বর্ষণ। এইভাবেই আসলে আমরা সবার কথাগুলো শুনতে চাই, তারা কি ভাবছেন, তারা কি চিন্তা করছেন। এখন এই মুহূর্তে একটু কথা বলতে ডাকছি কাজী আসাদ ভাইকে, যদি সামান্য কিছু বলেন আপনার জায়গা থেকে, যদি আমাদের এই পুরো কর্মকাণ্ড বিষয়ে কোনো প্রশ্ন থাকে, এবং আমরা আসলে আপনার জায়গা থেকে আপনি কি চিন্তা করছেন একটু যদি বলেন। সবাইকে ধন্যবাদ। স্বাধীন আসলে কি হয়েছে? আমরা স্বাধীন হইনি, আমরা স্বাধীন হওয়ার পথে হাঁটছি। এই যে নেপোটিজম, সিন্ডিকেট, এগুলো তো আসলে অনেক বছর ধরে চলে আসছিল, আমরা বলতে পারিনি, এখন বলছি। এই বাক স্বাধীনতা দিয়েছে কারা? আমাদের স্টুডেন্টরা, আমাদের বাচ্চারা। তো আমরা এইটা চাই না যে ফ্যাসিবাদ সরকার যেভাবে পালিয়ে গিয়েছে, আমাদের যারা অগ্রজ শিল্পী সমাজ তারা সেভাবে পালিয়ে যাক। আমরা চাই আপনারা সরি ফিল করেন, আমরা চাই আপনারা জাতির কাছে, বাচ্চাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমাদের কাছে সরি বলেন। আপনারা যে সিন্ডিকেট গড়ে উঠেছেন একেবারে এত বছর ধরে, সেটা শেষ হোক। এমন তো না আপনারা সারা জীবন বেঁচে থাকবেন, কেউ থাকবে না, আপনারা থাকবেন না, আমরাও থাকবো না। জায়গাটা ছেড়ে দেন, সম্মানের সহিত ছেড়ে দেন। আর যদি কাজ করতে চান একসাথে, আপনারা আমাদেরকে সম্মান দেন, আমরা আপনাদেরকে সম্মান দিব। সম্মান দিলে সম্মান ফেরত আসে। আমরা যখন অভিনয় করি, আমরা আমাদের কোয়ার্টিসকে বিশ্বাস করে ডায়লগটা দিই, তেমনি অপোজিট পার্সনটাও কিন্তু সেই বিশ্বাসটা করেই আমাদের সাথে অ্যাক্টিং করে। তাহলে আমাদেরকে কেন আপনারা বিশ্বাস করছেন না? যেটা ক্যামেরার সামনে বিশ্বাস করেন, সেটা কেন বিহাইন্ড দ্য ক্যামেরা বিশ্বাস করেন না? কেন এই সিন্ডিকেট?
কেন সবখানে সিন্ডিকেট? কেন আপনারা একই ঘরানার কাজ করতে চান? আপনারা কেন একটা সিন্ডিকেট করে জুনিয়রদের উঠতে দেন না? কেন এত বছরের নতুন আর্টিস্ট তৈরি হয়নি? এখানে যতগুলো আর্টিস্ট আছে তাদের প্রত্যেকের পেছনে বিশাল বিশাল জার্নি আছে, বিশাল বিশাল কষ্ট আছে, কেউ কাউকে ধরে দিয়ে দেয়নি। বাংলাদেশেই বোধহয় এমন একটা ইন্ডাস্ট্রি এই সংস্কৃতিতে যে কেউ কাউকে তুলে ধরেনি। কেউ বলতে পারবে কোন একটা আর্টিস্টকে কোন একটা বড় আর্টিস্ট তুলে ধরেছে? একটা উদাহরণ নাই। কেন নাই? তো একটা শিক্ষক যদি একটা স্টুডেন্ট তৈরি করতে পারে, একটা অভিনেতা কোন একটা অভিনেতাকে তৈরি করা সেই সৎ হাতটি বাড়িয়ে দেয়নি এত বছর, তার মানে আমাদের ভিতরে সেই সৎ সাহসটা নেই। আমরা ভয় পাই আমাদের সেলিব্রিটি, আমাদের পাওয়ার চলে যাবে। সেই বিতর্কে নাই গেলাম, সেই বিতর্কে নাই গেলাম। যে যার যোগ্যতায় আজকে ওটিটিতে দখল করেছে, যে যার যোগ্যতায় বিজ্ঞাপনে দখল করছে, এটা যার যার যোগ্যতায়। কেউ কাউকে হেল্প করেনি। একটা শিল্পীকে কেউ বলতে পারবে না যে আমাকে অমুক ভাই, ওই মঞ্চের অমুক নেতা, অমুক সেই আমাকে হেল্প করেছে, করেনি, একটাও করেনি। আমি তো জানি এক একটা আর্টিস্ট কিভাবে স্ট্রাগল করে, নিকেতনে অডিশন দিতে যায়, 14 বার যায়, ফাইনাল হয়, ডেট লক হয়, ক্যান্সেল হয়ে যায়, আমরা সবই জানি। সেগুলো নিয়ে আর কথা নাই বলি। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে গিয়ে যেই জাতির সন্তানরা আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে, যেই কারণে আমি আজকে কথা বলতে পারছি, সেই বাচ্চাদের উপরে গরম জল ঢলার কথা বলেছে গ্রুপ চ্যাটে। কি হয়েছে? আমার অবাক লাগে, আপনাদের তো বাচ্চা আছে, আপনার তো ভাই বোন আছে, ওরা কোনো না কোনো ভাবে তো আপনাদের বাচ্চা কাচ্চা, এবং আপনাদের অডিয়েন্স যারা রাত জেগে ইউটিউবে আপনাদের নাটক দেখে, যারা আপনাদের ফ্যান, যাদের বেডরুমে আপনাদের ছবি থাকে, সেই বাচ্চাদেরকে আপনারা গুলি করতে বলছেন, গরম জল ঢালতে বলছেন। মানে আমরা বিশ্বাস করি সংবেদনশীল, অতি ইমোশনাল মানুষের শিল্পী হয়, রাইট? এই হচ্ছে শিল্পী। সাধারণ মানুষ থেকে শিল্পীরা আলাদা কেন? ওরা অনেক সংবেদনশীল, তাই নয় কি? তাহলে সেই সংবেদনশীল মানুষগুলা বাচ্চার গায়ে গরম পানি ঢালতে পারে, এবং মান্থলি বসে বসে সেই স্বৈর শাসকের লিস্টে বসে বসে গুণগান গাবে, আর অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আর আমাদের এক একটা আর্টিস্টকে বাসা ভাড়া দিতে খবর হয়ে যায়, তারা 2 মাস পর দুবাই যাবে, কান ফেস্টিভ্যালে যাবে, ফার্স্ট ক্লাস এয়ারলাইন্সে করে। এগুলোর রহস্য আমরা জানি, এগুলোর রহস্য আমরা জানি। হ্যাঁ, আমাদের আর্টিস্টকে পেমেন্ট আটকায় রেখে আমাদেরকে ভয় পাইতে হয় যে আমার ভাড়াটি আমাকে লক করবে, ভাই ভাড়াটা ক্লিয়ার করে। কেন? শিল্পের কেন এই দৈনদশা? শিল্পী থাকবে রাজার মতো, শিল্পী থাকবে রাজার মতো। আর আমাদের শিল্পীদেরকে ভয় নিয়ে থাকতে হয়, আমার পেমেন্টটা কি ক্লিয়ার হবে? আমার নিজের অর্থ যেটা আমি 10 দিন শুটিং করে, 5 দিন শুটিং করে, সেই টাকা পেতে খবর হয়ে যায়। যারা শুটিং করে না, যারা সিন্ডিকেট করে, তারা বিভিন্ন সফরে যায় মন্ত্রীদের দোসর হয়ে, কারো ট্রাভেল পার্টনার হয়ে। এগুলো বন্ধ হওয়া উচিত। আর আপনাদের শিল্পী, আপনারা কি নিজেকে বলেন আপনারা শিল্পী? বাচ্চা মারতে সাপোর্ট করেন, গ্রুপ টেক্সে বসে বসে আপনারা প্ল্যান করেন কিভাবে আরো কত বছর থাকবেন এই গভর্নমেন্টের সাথে, তারপর আপনাদের ফ্ল্যাট হবে, দুবাই সফরে যাবেন, তারপরে আপনাদের ল্যান্ড পাবেন। আর এদিক দিয়ে যারা সত্যিকারের শিল্পী, তাদের কি অবস্থা? তাদের কখনো কখনো মোবাইলে রিচার্জ করারও টাকা থাকে না। ধিক্কার জানাই আমি সেই ধরনের শিল্পীদেরকে, যেই ধরনের শিল্পীরা সিন্ডিকেট করে করে এই ধরনের রিয়েল শিল্পীদেরকে কষ্ট করতে হয়। এই সিন্ডিকেট এখন ভাঙতেই হবে, ভাঙতে হবে, এটা কোনো বিকল্প নাই। অতি দ্রুত ভাঙতে হবে, এবং জাতির কাছে আপনাদেরকে সরি বলতেই হবে। আমি আমার 1 তারিখে স্টেটমেন্ট বলেছি, সরে যান, এমন ভাবে সরে যান যাতে অ্যাটলিস্ট মানুষ বলে যে আচ্ছা উনি সরি ফিল করেছে। এমন কিছু করবেন না যাতে আপনাদেরকে আবার বাচ্চারা নামিয়ে দেয়, আপনাদেরকে বয়কট করা হয়, আপনাদের সবকিছু বাইন্ড করে দেওয়া হবে। সেটা ভালো হবে? সম্মান থাকতে থাকতে চলে যান, আর নাই তো আমাদের কাছে এসে সরি বলেন। প্রত্যেকটা আর্টিস্টের কাছে সরি বলেন, আপনারা যে সিন্ডিকেট এই 40-50 বছর ধরে চালিয়ে আসছেন। ধন্যবাদ। ধন্যবাদ কাজী আসল ভাই। আসলে আমাদের সকলের ভিতরেই অনেক ধরনের কথা রয়ে গেছে। সেই সরি, আমি তাড়াহুড়ো করে আসছি। আমার নাম আসাদুজ্জামান আসাদ, কাজী আসাদ না। সরি, আমি রিয়েলি সরি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নামের এই বিড়ম্বনার জন্য। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে আমাদের অনেক কথা রয়ে গেছে, আমরা সেই কথাগুলি আসলে বলতে চেয়েছিলাম। আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আমাদের যারা বলেন যে আমাদের তারা গুরুজন, তাদের কাছে এই কথাগুলো বলতে চেয়েছিলাম। আমরা আরো কিছুক্ষণ কথা শুনবো একটু। এই মুহূর্তে আমি একটু
শোয়েব মনির ভাইকে যদি সামান্য করে আমরা জাস্ট ছোট করে একটু সময়টা যদি কম নেই। ওকে, আমি আসলে যেহেতু নারায়ণগঞ্জে থাকি এবং হচ্ছে যে এই রবীন্দ্র সরোবরে আমার অনেক পথনাটকের অভিজ্ঞতা আছে এখানে। তো আমার একটা পথনাটক এরকম হয়েছিল 2014 সালে করেছিলাম শিরদাঁড়া নামে নাটকটি। সে নাটকে এরকম বর্তমান সময়ে এর আগে ফ্যাসিস্ট সরকারের চরিত্র ফুটে উঠেছিল। শিরদাঁড়া নাটকের মূল বক্তব্য ছিল এরকম যে জাতির মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, তাকে কুকুর বিড়ালের মতো জীবনযাপন করতে হবে। আর সেখানে বক্তব্য ছিল এরকম যে এরকম শোষক বলছে যে তোমার চোখের দৃষ্টি কতটুকুন দেখবে সেটা আমরা ঠিক করে দিব, স্বাধীন উস্কানিতে গা ভাসানো যাবে না, এবং তোমরা কি বলবে সেটা আমরা ঠিক করে দিব। তো হয়েছে কি, আমরা আসলে এরকম জঞ্জালের মধ্যে এতদিন যারা ছিলাম আর যারা এই যত 14-15 বছরে এবং তারও আগে থেকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা আসলে যে অ্যাক্টরকে আসলে কেউ বুঝে না অ্যাক্টর ছাড়া। এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা যে অ্যাক্টর একজনকে আরেকজন অ্যাক্টর ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। এই প্রডিউসারও বুঝবে না, একমাত্র ডিরেক্টররা বুঝবে, আর বাকি ইন্ডাস্ট্রিতে তো সবাই আছে। তো আমি একটা জিনিসে খুব স্পষ্ট যে একজন আর্টিস্ট হবে জনগণ যখন ধাক্কা খেতে 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 একদম খাদের কিনারা পর্যন্ত চলে যাবে, তখন ওই খাদের কিনারার মানুষও সবচেয়ে আস্থা থাকবে একজন আর্টিস্টের উপর। সে আর্টিস্ট থাকবে এত নিরপেক্ষ। এখন সে আর্টিস্ট যদি সেই ফিলিংসটা না থাকে, তারা আসলে 1200-1300 আর্টিস্ট কারা আছে এটাগুলো দেখতে হবে ভালো করে। এবং হচ্ছে যে আসলে আর্টিস্ট আসলে শিক্ষিত হইতে হবে। যদি আমরা যদি আসলে আলটিমেটলি অ্যাক্টিং আর্ট করতে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি যদি নষ্ট পচা হয়ে যায়, এটার সাথে বাকি ইন্ডাস্ট্রিগুলো একটা লিঙ্ক থাকে, ঠিক আছে? সো আর আমরাও যে খুব আসলে আর্টিস্টরা যে এতক্ষণ এত কথা বলছি, আমরাও যে আসলে যে খুব মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি তা না। আমরা তো রাতের রাদারে চটকনা দিয়ে নির্বাচন করে যে শাসক শ্রেণী আসলে আমরা যে খুব বেশি সাহসী ভূমিকা পালন করতে পারছি তা না। কিন্তু একটা আমার মনে হয় একটা ব্যাপার হয়েছে দেশের মধ্যে, একটা অ্যাপিক একটা বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের এথিক্স যে সেই বিপ্লবের নার্ভ যারা বোঝে না তাদেরকে আমরা দেখতেই চাই না, আমি মনে করি। তার সাথে আর অ্যাক্টিংও করতে চাই না। প্লিজ আপনারা চলে যান। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শোয়েব মনির ভাইকে। এই মুহূর্তে আমাদের খুব একটু রাকিব হোসেন ইমনকে বলছি সামান্য কিছু বলার জন্য। আমরা এখানে রাষ্ট্র সংস্কারের জন্য আসিনি। আমরা এমন একটা কাজ নিয়ে আসছি, যাদের নিয়ে আমরা কথা বলছি তারা আমাদের বড় ভাই, তারা আমাদের বাবা মায়ের সমান, যারা আমাদের শিখিয়েছে যে 71-এর রাজাকারকে কেন ঘৃণা করতে হবে। আপনি 71-এর রাজাকারকে ঘৃণা করবেন এবং 2024-এর গণহত্যাকে অন্য ন্যারেটিভে দাঁড়া করাবেন। আপনারা কি শিখাচ্ছেন আমাদের? মানে কি এত মূল্যবোধ, এত কিছু। যারা শিল্পী সবাই বলে গেলেন যে শিল্পী আলাদা ব্যাপার। হ্যাঁ, আমরা জানি আমরা অনেক বেশি সেন্সিটিভ, আমাদের অল্পতে কষ্ট হয়। এখন আমি একটা অন্যায়ের প্রতিবাদ করার আগে কি আমাকে ভাবতে হবে যে আপনি আমার স্ক্রিনশট কোন গ্রুপে দিবেন? কেন রে ভাই? আপনারা গণহত্যার সময় চুপ থেকে কোন লজিকে এখন পর্যন্ত নিজেকে শিল্পী দাবি করেন? আর কি মানুষ দাবি করার আগেও তো ভাবার কথা আপনাদের। আমরা কেউ বিভেদের জন্য আসি নাই। ব্যাপারটা খুব সহজভাবেই সমাধান করা যেত, হয়তো এখনো যায়। আপনারা যা করেছেন সেটা আপনারা জানেন, জাতীয় জানে, আমরা সবাই জানি। আমরা কেউ বলছি না যে আমরা আপনাদের সাথে কাজ করবো না বা কিছু করবো না। আমরা ঠিক আপনাদের সাথে একবার বসতে চাই, আমরা জানতে চাই এই গণহত্যাকে আপনারা কিভাবে দেখেন। এবং আর একটা প্রশ্ন আপনাদের কাছে, যে দাবিগুলো এখানে করা হচ্ছে কোনোটা যদি ভুল হয়ে থাকে বলেন, আমরা শুধরে নিব। আর যদি ভুল না হয় তাহলে সেটা কেন হবে না? ধন্যবাদ। আমি আসলে এটাই। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আলোচনার পথ এখনো বন্ধ রাখি নাই। আমরা আসলে আলোচনাই করতে চাই। আমরা যুদ্ধটা কখনোই চাই না। শিল্পী কখনো যুদ্ধ কখনো সাপোর্ট করে না। সো সেই জায়গা থেকে আর কিছু কথা শুনবো, তারপরে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাব। আমরা আসলে আমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের সেগমেন্টে যাব এবং আমাদের কিছু ভিশন আছে, সেই ভিশনের সেগমেন্টেও যাব কিছু কথা বলতে। এই মুহূর্তে একটু কিছু কথা বলার জন্য এলিনা সাম্যকে একটু আসতে বলছি। আপনি শুধু অল্প কথায় যদি কিছু একটু বলেন। আসলে বিভেদ তো ছিল না, তাদেরকে ডাকা হয়েছে, তাদের কাছ থেকে কথা শুনতে চাওয়া হয়েছে,
আমরাও তাদের কাছ থেকে কিছু কথা শুনবো, তাদেরও যদি কিছু জিজ্ঞাস্য থাকে আমাদের কাছ থেকে শুনবে। বিষয়টা এমনই ছিল, কিন্তু তারা সেখানে সাড়া না দিয়ে বিভেদটা কিন্তু সেভাবেই তৈরি করে দিলেন। তাদেরকে অগ্রজ ভেবেছি, এতদিন ধরে শ্রদ্ধা করে এসেছি, তাদেরকে ভালোবেসেছি, তাদের কাছাকাছি যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করেছি। কিন্তু বিগত যে আন্দোলন এবং ফ্যাসিস্ট সরকারের যে পতন, সেই সময় তাদের যে ভূমিকাটা ছিল তার থেকে ন্যাক্কারজনক ভূমিকা হতে পারে না। আমার স্ক্রিনশট আমি সত্যের পক্ষে লিখেছিলাম, আমি ছাত্রদের পক্ষে লিখেছিলাম। সেই স্ক্রিনশট আলো আসবেই গ্রুপে স্ক্রিনশট নিয়ে দেওয়া হয়েছে। সেখানে অভিনয় শিল্পী সংঘের নেতারা বহাল ছিলেন। আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য। তারা আমার কি উপকারে আসলো? তাদেরকে আমি আমার পাশে দেখিনি। তার মানে কি, আমার যেন ওখানে লেখা হয়েছে যে এদেরকে মনে রাখা হবে, আমাদেরকে মনে রাখা হবে, যারা ছাত্রদের পক্ষে ছিল তাদেরকে মনে রাখা হবে। তার মানে নওশাবাকে আমরা যেভাবে দেখেছি নির্যাতিত হতে, ঠিক একইভাবে নির্যাতিত হতে হতো যদি 5 তারিখ না স্বাধীনতা আসতো। আমাদেরকে ওর থেকেও হয়তো বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো। তো এই হচ্ছে আমাদের অগ্রজ, এই হচ্ছে আমাদের নেতারা। ঠিক আছে, ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল তারা, ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তারা। তারা এখন এই বিভেদটা তৈরি করে তাদের আসলে সাহসটা দেখাতো এসে যে আমরা এটা করেছি কিংবা এটা করিনি, সেইটা বলার মতো সাহস তারা প্রদর্শন করতে পারেনি। এই জন্য তাদেরকে এই জায়গাটা ছেড়ে দিয়ে এখনই দাঁড়ানো উচিত। যারা প্রস্তুত আছে, যারা মেরুদণ্ড সোজা করে আজকে একত্রিত হয়েছে, তাদের কাছে ছেড়ে দিয়ে তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি যে দেখেন একজন শিল্পী আরেকজন শিল্পীর পাশে কিভাবে থাকতে হয়। সেটা যেমন ছাত্ররা শিখিয়ে দিয়ে গেছে, এই তরুণ প্রজন্ম শিখিয়ে দিয়ে যাবে, তরুণ শিল্পীরাও শিখিয়ে দিয়ে যাবে আপনাদেরকে। এটাই আশা রাখি, আপনাদের প্রতি অনুরোধ। ধন্যবাদ এলিয়ানা শাম্মী। এই মুহূর্তে আমি আসলে কথা বাড়াবো না। পাভেল জামান যদি খুব অল্প কথায় জাস্ট 1 মিনিটের মধ্যে যদি শেষ করেন। আমাদের যারা সিনিয়র আছেন তার কাছে আমার একটাই প্রশ্ন, যে আমরা যে দাবিগুলো করতেছি সেগুলো কি আসলে অযৌক্তিক? যদি অযৌক্তিক হয় আপনারা বলেন যে তোমরা যে দাবিগুলো করতেছো সেগুলো ভুল, সেগুলো অন্যায়। আপনারা সেই আলাপটা করতেছেন না, আপনারা আলাপ করতেছেন শিল্পী অশিল্পী, সদস্য অসদস্য, এই বিষয়গুলো নিয়ে। আলাপটা তো আসলে এইটা হওয়ার কথা না। আপনারা দাবি করতেছেন যে অসদস্য কেন আলাপ করবে। দেখেন, আমরা তো যারা অভিনেতা তাদের সংগঠন তো একটাই। আমরা সদস্য হই নাই কেন, সেটা তো আপনাদেরই একটা ব্যর্থতা। আপনারা সেই জায়গাটায় নোটিস করতেছেন না কেন? আমরা কেন সদস্য হইনি? আমরা কি আপনাদের কার্যক্রমে সন্তুষ্ট হতে পারিনি? বা আমরা কি আপনাদের যে গঠনতন্ত্রতে যেই কাজগুলো করার কথা সেগুলো কি আপনারা করতে পারছেন? যদি করতে পারতেন, যদি আমরা বুঝতাম যে এই সংগঠনটা আমাদের উপকারে কাজে লাগছে, তাহলে তো আমরা নিজেদের থেকে সদস্য হইতাম। আমরা তো দেখতেছি যে এই সংগঠন আমাদের কোনো উপকারে আসছে না। তো সবকিছু যেমন রিফর্ম হচ্ছে, তো এই সময় আমাদের এই রিফর্মের মধ্যে আমরাও দাবি করতেছি যে আমাদের এই কার্যক্রমগুলো হওয়া উচিত, হইলে আমাদের অ্যাক্টরদের সবকিছু আগের চেয়ে বেটার হবে। হ্যাঁ, কিন্তু সেই আলাপটা আপনারা করতে দিচ্ছেন না। আপনারা একবারও মাথা রাখতেছেন না আমরা কিন্তু কোনো পদ পদবি চাচ্ছি না। আমাদের এখানে কেউ কোনো পদ পদবি নিয়ে মাথা ব্যথা নেই। আমরা বলতেছি যে আমরা এই জিনিসগুলো চাচ্ছি, যেই আসুক আপনাদের মধ্য থেকে লোকজন আসেন, আমাদের মধ্য থেকে লোকজন যাক, আমরা বসে আলোচনা করে আমরা ফিক্স করি যে এই জিনিসগুলো আমরা চাচ্ছি। তো একটা সঠিক জিনিস চাচ্ছি, সেটা আসলে দিতে আপনাদের সমস্যা কোথায় এটা আমি জানি না। এটা আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন, যে হয় বলেন আমরা যা চাচ্ছি ভুল চাচ্ছি, অথবা আমরা যদি সঠিক চেয়ে থাকি আমাদেরকে সহযোগিতা করেন, কিন্তু আমাদেরকে অন্য কোনো আলাপে বিভাজন করার চেষ্টা করেন না। ধন্যবাদ। আমি এই সেগমেন্টে আর দুটো নিব।
আপনাদের ভিতর থেকে যদি আরো কেউ কথা বলতে চান, একটু নামগুলো আমার কাছে একটু আসতে হবে, তাদের কথা শুনবো। আর তারপরে আমরা আসলে ইয়েতে যাব। রেজন শোভন। আসসালামু আলাইকুম। আমি সহজ করে বলতে চাই যে আসলে শুধুমাত্র সদস্য অসদস্য না, মানে সদস্যদের মধ্যেও বিভেদ রয়েছে। আর ছোট্ট করে বলতে চাই যে আমার পরিবার আমাকে ছোটবেলায় শিখিয়েছে যে ভালো বংশের মানুষ সম্মানের ভয় পায়। এইখানে যারা আমরা একত্রিত হয়েছি আমরা আসলে সম্মানের ভয় পাই। কারো মানে কুকর্মই বলবো আমি, কুকর্মের জন্য যারা এগুলোর সাথে একদমই সম্পৃক্ত না তারাও সাফারার হচ্ছে এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছে, যেটা আসলেই লজ্জা। থ্যাংক ইউ অল। ধন্যবাদ। একটু মাইনকে বলছি কথা বলার জন্য, খুব সংক্ষেপ করবেন। আসলে একটা শিশুও জানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিভাবে যুক্ত হতে হয়, কিভাবে সেখান থেকে লিভ নিতে হয়। তো আলো আসবে এই গ্রুপের কথা আপনারা সবাই জানেন এবং এটাও ইতোমধ্যেই সবাই জেনে গেছেন, দর্শকরাও জেনে গেছেন, অভিনয় শিল্পীরা তো জেনে গেছেনই। এখন আমাদের কিছু শিল্পী, কয়েকজন শিল্পী সেখানে যুক্ত ছিলেন এবং তারা নতুন করে ব্যাখ্যা দিচ্ছেন যে তারা কিভাবে এই গ্রুপের সঙ্গে যুক্ত হলেন তারা জানেন না। মানে ব্যাপারটা অনেকটা জুনায়েদ আহমেদ পলকের মতো হয়ে গেল কথা বলার ধরন, যে কিভাবে ইন্টারনেট চলে গেল আমরা জানি না, কিভাবে ইন্টারনেট আসলো আমরা জানি না, এই দায় ফেসবুকের, এই দায় ইনস্টাগ্রামের, এই দায় টিকটকের, এই ধরনের কথা তো আপনারা সচেতন শিল্পীরা বলতে পারেন না। সুতরাং আমি বলবো আপনাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে ভেতরে, তাহলে অতি সত্বর আপনারা পত্র পাঠ পদত্যাগ করেন। ধন্যবাদ। নীরা ইসরাফিল কিছু বলবেন? আমি আসলে স্তব্ধ হয়ে যাচ্ছি বাকিদের কথা শুনে। থ্যাংক ইউ। আমি জাস্ট দুইটা প্রশ্ন করব। একটা হচ্ছে, আমাদের এই প্রকাশ্যে এসে কথা বলার কথা ছিল না, আমাদের ক্লোজ ডোর একটা মিটিং হওয়ার কথা ছিল, সেখানে আমরা আমাদের মতামতটা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু তারাই যে এতটাই নির্বোধ, তারা আমাদের সাথে কথা বলতে রাজি হলে সেখানে একটা কথা বলে দিয়েছে সদস্য অসদস্য। সো আমি শুধু আপনাদের কাছে যারা আমাদের প্রতিনিধিত্ব করেছেন, এতদিন ফ্যাসিস্ট প্রতিনিধিত্ব করেছেন, তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই, সদস্য অসদস্য বলে যে অপমানটা করেছেন কেন করেছেন? এক। দুই হচ্ছে, তখন যখন আপনারা এই যে গণহত্যা চলছিল দেশে, বৈষম্যহীন আন্দোলন, তখন যে আপনারা যে স্টুডেন্টদের বিপক্ষে যে গরম জল ঢেলে দিতে চাইলেন, তখন যে আলোচনাটা করেছিলেন, আমি একজন শিল্পী সদস্য, শিল্পী সংঘের মেম্বার, আমি তো জানি না তখন আপনারা আলাপটা কার সঙ্গে করেছিলেন, তাদের সাথে বসে করেছিলেন, সেই আলোচনাটা আমরা জানি না কেন? সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। এবং আপনারা যে আমাদেরকে অসম্মান করেছেন, আমরা যে প্রতিটা পদক্ষেপে অসম্মানিত হচ্ছি, অপমান করা হচ্ছে, শিল্পী যে একটা গালি হয়ে দাঁড়িয়েছে, এইটার দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং অতি দ্রুত আপনাদেরকে পদটাকে ছাড়তে হবে। আর যদি আপনারা না ছাড়েন, তাহলে কিভাবে ছাড়াতে হয় সেটা আমরা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ। আলোচনার পথ খোলা আছে, আলোচনার পথ খোলা আছে। আমরা কথা বলতে চাই, প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হিমু ভাই, যদি খুব অল্প করে। আমি শুধু ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী, আপনারা বড় ধরনের একটা অপরাধ করেছেন, জাতির কাছে অপরাধ করেছেন। আপনাদের এখনো পথ খোলা আছে, জাতির কাছে সরি বলুন, আমাদের সবাই সাথে সরি বলুন, তারপর সসম্মানের সাথে চলে যান। নাহলে এরপরে যেটা হবে, আপনারা দেখছেন যে ছাত্ররা কিভাবে বড় প্রতিষ্ঠানের বড় পরিচালকদেরকে কিভাবে ঘাট ধরে বেরকে দিচ্ছে, সেটা আমরা চাই না, সেটা আমরা কোনোভাবে চাই না। আমরা আপনাদেরকে সম্মান করি, এখনো সম্মান করছি, এই সম্মানটুকু আপনারা বজায় রাখুন, বজায় রেখে তারপর চলে যান। ধন্যবাদ।
আমাদের এখান থেকে আরেকজন সদস্য কথা বলতে চাচ্ছেন, দিন মোহাম্মদ মন্টু ভাই। আমরা জাস্ট 1 মিনিটের একটু কথা শুনতে চাই, কারণ আমাদের সময় একটু কমে গেছে, কারণ আমাদের মূল সেগমেন্টে একটু ঢুকতে হবে। যদি একটা একটু শেষ করে তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, বয়স তো হয়েছে। যাই হোক, আমি তো তরুণ এখন। আমি দেখছি আমার সামনে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। এবং আজকে যে কর্মসূচি, এটা আসলে হওয়া উচিত ছিল। আমি এই কর্মসূচিকে সম্পূর্ণভাবে সমর্থন করি এবং আমি চাই সংস্কার হওয়ার প্রয়োজন। অভিনয়ের সঙ্গে যারা নেতৃত্বে আছেন তারা আসলে কি বলবো, আমার সাথে ব্যক্তিগতভাবে অনেকের সৌদেমে আছে যে কোনো কারণে। হ্যাঁ, তা আমি চাই তাদের নিপাত যাক, তারা সুন্দরভাবে আপনাদের নেতৃত্বে, আপনাদের পাশে আমি আছি, আপনাদের নেতৃত্বে আপনারা এদেরকে সরান এবং নতুনভাবে অভিনয়ের সঙ্গে সংগঠিত করুন। ধন্যবাদ। আমরা আসলে কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলছি না, আমরা আসলে বলছি আমাদের সংগঠনের সংস্কার, আমাদের সংগঠনের রিফরমেশন। আমরা আসলে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছি। আমাদের কোনো ব্যক্তির সাথে আসলে রেষারেষি নাই, আমাদের আসলে রেষারেষি করার কোনো কারণও নাই। আর আমরা কোনো ক্ষমতা কাঠামোয় ঢোকার উদ্দেশ্য এই কাজটা করছি না। আমরা আমাদের যে কর্ম, সেই কর্মর স্থানটাকে পরিষ্কৃত করতে চাই, শুদ্ধ করতে চাই, সুন্দর করতে চাই। বাসার অনেকবার করে বলছিলেন আমাকে, তার নিজের কিছু কথা আছে, তো সে কি বলেন, মানে খুবই আকুপাকু করতেছি কথা বলার জন্য। কারণ হচ্ছে আমরা চিঠি পাঠিয়েছিলাম আপনাদের কাছে। 1 মিনিট হবে কিনা আমি জানি না, নাকি 1 মিনিট বলতেছে, যাই হোক, আমরা আপনাদের কাছে চিঠি পাঠিয়েছিলাম। আপনারা সেই চিঠির উত্তর দিলেন যে সদস্য এবং অসদস্য ভাগ করে আপনারা সদস্যদের সাথে বসতে চান। এখানে সবাই শিল্পী, সেটাকে আপনি অস্বীকার করতে পারেন? এখানে এভরিওয়ান অভিনয় শিল্পী, অস্বীকার করতে পারেন? যদি অস্বীকার করতে না পারেন, আমাদের ইজ্জত নেওয়াটা কিভাবে আপনি নিছেন? এর প্রত্যেকের ইজ্জত আপনারা নিছেন, প্রত্যেকে আপনারা ইজ্জতটা নিছেন, সেটা বোঝার চেষ্টা করেন কিভাবে নিছেন। আমরা মনে করি আমরা শিল্পী, আমরা আপন মানুষ, আমরা আমাদের মনের কথা বলি, আমাদের আপন কথা বলি, আমরা ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। আপনারা বলেন নাই, নীরব ছিলেন, নীরব থাকেন, কিন্তু না, আপনারা নীরবে মানুষ হত্যা হচ্ছে, ছাত্র হত্যা হচ্ছে, সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। আর নয়তো আপনি কোন বুদ্ধিজীবী, আপনি কোন পলিটিশিয়ান এবং বুদ্ধিজীবী যেখানে আপনাকে রাখতে হয়, ওইখানে কি আলোচনা হবে না হবে সেটাকে লাইন আপ করে দিবেন আপনি, বা আপনি সেটাকে দেখবেন যে এখানে কেউ ভুলভ্রান্তি করতেছে কিনা, পলিসিটা ঠিকঠাক আগাচ্ছে কিনা? নয়তো আপনাকে কেন রাখা হয়েছে সেখানে? আপনাকে কেন রাখা হয়েছে সেখানে? আপনারা বলতেছেন আমাদের কেউ রাখছে, কেউ বের করে দিছে, কেউ ইয়ে করছে। তার মানে কি আপনাদের কোনো মানে ইয়ে নাই, বোধজ্ঞান নাই? আপনি কে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে বাংলা বাজারে বিক্রি করে দিবে, আপনি সেই সম্পর্কে জানেন না। আপনি একটা সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়ে আছেন আপনারা, অথচ আপনাদের মানে জ্ঞান ভিত্তি কিচ্ছু নাই। আপনি বাংলা বাজারে বিক্রি করে দেওয়ার পরে বলবেন যে আমার তো বাংলা বাজারে বিক্রি করে দিছে, আমি কি জানি? আপনি কি বিক্রির যোগ্য? তার মানে আপনি বিক্রিযোগ্য, তার মানে আপনি বিক্রিযোগ্য। তো এখানে আমরা শিল্পীরা বসছি, আমরা চিঠি পাঠাইছি, চিঠি পাঠানোর পর ওনারা চিঠির উত্তর দেয় হচ্ছে কখন জানেন? যখন 7 তারিখ আমরা তাদের সাথে বসতে চাই, 7 তারিখ পড়ছে রাত 12টার পর আপনারা আমাদের চিঠি পাঠাইছেন। কি আবার সেই একই কথা? কি কথা? শেষের কথাগুলো দিয়ে বলি, এই নতুনদের মেধায়, নতুনদের যে মেধা মনন এবং যে চিন্তা ভাবনা এবং তাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করার জন্য, তাতে আমরা অনুপ্রাণিত, তাতে আমরা অনুপ্রাণিত, কিন্তু সদস্য ছাড়া বসবো না। আপনি তো শুধু সদস্যদের মানিজ্যত মারেন নাই আপনারা। আজকে আমি সদস্য, আমি ছাড়াও যারা আছে, আমার বন্ধু বান্ধব দেখলে বলে এই আলোর পথেই চা খায় যা। আমরা বলি ছাত্রদের উপর আঘাত হইল, সেটা আমাদের কষ্ট দিচ্ছে। আমরা বললাম এটা খুবই অপ্রত্যাশিত এবং হতাশাজনক। ছাত্র হত্যা করা হইল, আমরা বললাম যেটা হত্যা,
এবং একটা সরকার কর্তৃক হত্যা হতে পারে না। উনি আমাদের অভিভাবক, থামলো না, দিনের পর দিন হত্যা হচ্ছে। আমরা সেটা নিয়ে আমরা শিল্পীরা মানবিক জায়গা থেকে বললাম, আমরা মানুষ, আমাদের এই অধিকার আছে এবং আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং আমাদের হত্যা করা হচ্ছে বলছিলাম। আপনারা বিবৃতি দিয়েছেন একটা 15 তারিখ, কি বিবৃতি দিয়েছেন? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। শুধুমাত্র এইটুক ভিডিও দেখে, শুধুমাত্র এইটুক ভিডিও দেখে তাৎক্ষণিক আপনারা ডিসিশন নিয়েছেন একটা বিবৃতি দেওয়া লাগবে যে ওরা রাজাকার, দেশে থেকে। এবং সেটা আমাদের সভাপতি সাহেব সংবাদ মাধ্যমে বললেন যে একটা চেতনা থেকে এটা বলা হয়েছে। আপনার একটা চেতনা এত শক্তিশালী যে আপনি 14 তারিখ ভিডিও দেখে 15 তারিখ বিবৃতি দিতে পারছেন। 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই। 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই। ফাইন, ভালো কথা। 14 তারিখ একটা ভিডিও দেখে আপনি 15 তারিখ বিবৃতি দিতে পারেন, তারপরে বুঝছেন সার্বজনীন হয় নাই। সেটার বিবৃতি দিবেন কি দিবেন না, তার জন্য প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে। সেটা দিন 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 গিয়ে 30-31 তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবৃতি দেওয়া দরকার। আপনার একটা চেতনা কত গতি সম্পন্ন, এবং পরে যখন মানুষের জন্য কথা বলবেন তখন আপনি স্লো হতে 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 আপনি 2G'র নিচে নেমে গেছেন। নেট বন্ধ ছিল, তারা তো কাগজে কলমে বলতে পারতো। 2G'র নিচে চলে গেছেন। তারপরে কি হলো, আপনারা বসছিলেন কি বসছিলেন না সেটা আপনারা ক্লিয়ার করেন নাই। এর মধ্যে কি হইলো, 3 তারিখ একদল গেল বিটিভিতে, বিটিভি ভাঙচুর হয়েছে এবং শিল্পীদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। এটা 1 তারিখ ছিল, আচ্ছা সরি, 1 তারিখে আপনারা ওইখানে গেলেন এবং আপনারা বললেন যে আমরা, তারপরে তো গেলাম ঢাকা মেডিকেলেও, এক ভাগ গেছে ওইদিকে, এক ভাগ গেছি আমরা ওইদিকে। এবং সেখানে আমাদের সিনিয়ররা একজন গিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এবং এখানে তারপরে এমপি সাহেবও আসছেন, একজন মাননীয় এমপি সাহেব আসছেন। তারপরে বুঝলাম যে ওনারা তো আমাদের পক্ষেই, মানে আমরা ছাত্রদের পক্ষেই, এবং যে হত্যা হচ্ছে সেটার বিপক্ষেই আমরা। মানে এটা যেমন নাটকীয়তা, এই সময় যেমন বোঝা যায় যে আপনাদের, এটা যেমন হাস্যকর, যেমন বোঝা যায় যে আপনারা কখনোই, আপনাদের কোনো গোল নাই, আপনারা যেদিকে যাবেন বৃষ্টি সেদিকে ছাতা ধরবেন, এই পন্থায় আসেন। এবং এটা বিশেষ একটা চর্চা, শিল্পী সেবা আমরা সেই চর্চা করি না। এবং আমাদের যে দায়ীটা আপনারা করছেন সেটা কিভাবে, যে শুরুতে আমরা কথা বলছিলাম, কথা বলার পর আমরা যারা কথা বলছি আমাদের কাছে অনেক মানুষজন, অনেক ছাত্ররা নক দিত। এবং আমি বলতে পারি, আমরা এটা অবশ্যই স্বীকার করি, মানুষের ভালোবাসা পাওয়াটা আশীর্বাদ আমাদের জন্য, আশীর্বাদ। আমাকে স্কুল কলেজ ক্যাম্পাস পড়ুয়া যারা ম্যাক্সিমাম জন চিনে, তারা আমাকে নক দিত, আপনারা কিছু বলেন, আপনারা কিছু বলেন। যারা হয়তো তাদের কাছে পৌঁছাইতো না, আমি বলতাম, তারা দেখতো, ঠিক আছে, তারা এটা বলতো। কেন বলতো? কারণ এই সময়টা সবাই নীরব থাকাটাকে গ্রহণ করে নিয়েছে, কথা বলতে পারতো না। সেটা একটা অবস্থা। সেই অবস্থা থেকে আমরা কেউ কেউ মানবিক জায়গা থেকে সেই মানবিক জায়গাকে খণ্ডন করে কথা বলতেছিলাম, কিন্তু তখন আপনারা কথা বললেন না। ভালো, একটা পর্যায়ে সেটা ঢাকলো যে অভিনয় শিল্পীরা কেউ কেউ তো কথা বলছেন, আমরা কিছুটা দায় মোচন করতে পারছি সকলের পক্ষে কেউ কেউ। যখন ব্যাপারটা শেষ হলো আপনারা বের করলেন আরেক আলোর পথেই। এখন এই দায়টা আমাদের মুছতে হবে, এই দায়টা আমাদের সামলাইতে হবে, হবে না? তো এই দায়টা সামলাবে কিভাবে? আমরা শিল্পীরা, আমরা শিল্পীদের মতো আচরণই আপনাদের সাথে করতেছি এবং আমরা সেই আচরণের মধ্যেই থাকবো। আপনারা একটু শিল্পীসুলভ হন, আপনারা ব্যাপারটাকে নেন যে আগেও আমরা ব্যর্থ ছিলাম, এদিকেও ব্যর্থ, শিল্পী হিসাবে একটা ব্যর্থতার পরিচয় আমরা দিয়ে দিছি। এখন অন্তত এই হায়াটুকু নেই, এই লজ্জাটুকু নিজেদের মধ্যে রাখি, এটাকে নিয়ে আর টানাটানি না করি। আমরা প্রকাশ্যে কথা এইভাবে বলতাম না, আমরা আপনাদের সাথে বসেই কথা বলতে চাইছিলাম। কিন্তু যে নাটক শুরু করলেন সদস্য আর অসদস্য, আমি শিল্পী সেটা সবার আগে। দেশের সংস্কার চলতেছে, দেশ সংস্কারের সময় কে কোন দল সেই হিসাবে কিন্তু এই সময়টাই মানুষ নামে নাই, প্রত্যেকে মানুষের পক্ষে মানুষ নামছে। আর আপনি শিল্পী অশিল্পী, সদস্য অসদস্য ভাগ করতেছেন, আপনি তো সেই তরিকাতেই চলতেছেন। এসব তরিকা বন্ধ করেন, আমরা এই তরিকাটাকেই চাই না, এবং এই তরিকা চাই না। এবং আমাদের কি ছিল, আমাদের একটা সুযোগ ছিল যে আমরা 10 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিলাম, আপনারা জনগণের কাছে এবং সাধারণ অভিনয় শিল্পীদের কাছে বলেন যে আমরা লজ্জিত।
আপনারা তো সেটা বলেনই নাই, আপনারা এই দিক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন, ওই দিক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন, নানা কিছু করে যাচ্ছেন এই পর্যন্ত, এবং আমাদের সাথে বসানো নাই এখন পর্যন্ত। এবং যারা ব্যর্থ, নানাভাবে ব্যর্থ, তখন আলোচনা করলাম, সেই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না, এই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না। আপনারা আপনাদের লাজ সম্মান নিয়ে আপনারা আসলে চলে যান। আমাদের সভাপতি সাহেব বলতেছিলেন, যেটা নিউজ মারফত আমি জানি, তারা বলছে ক্ষমা চাইতে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনেতাদের কাছে। কে কে ক্ষমা চাইবে বলে নাই তো? কে কে ক্ষমা চাইবে বলে নাই? কে কে ক্ষমা চাইবে এটা আমাদের বলতে হবে। আপনাদেরকে ধরে আমাদের অপরাধী বানানো কি খুব ইচ্ছা আমাদের? নো। যে যে অপরাধ করছেন শেষে বলেন, যে যে জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম, এবং সেটা দায় আমার উপর পড়েই, আমার নীরব থাকাটা এক ধরনের দায়, এবং সেটার জন্য আমি লজ্জিত। বলেন, এটা বলতে হবে, এইটুক সংস্কার নিজের মধ্যে আনেন। আমরা বলতেছি রিফরমেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফরমেশন না, বৃত্তি রিফরমেশনও। তো আপনার রিফরমেশনটা করেন, প্লিজ করেন। এবং আপনি চলে গেলে কার কাছে পদত্যাগ পত্র দিবেন বা কার কাছে দিব, এখানে তো কেউ আসতেছে না, কিন্তু শিল্পীরা আসতেছে, সদস্য আসতেছে না। শিল্পীদের কাছে দিবেন, আপনার সংগঠনের কাছে দিবেন। গঠনতন্ত্র অনুযায়ী আপনার জায়গা কাকে দিয়ে পূরণ করা হবে সেটা সংগঠন দেখবে। আপনি চলে গেলে সংগঠন ভেসে যাবে। এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না। আপনি চলে গেলে আমরা জানি, আমরা বুঝবো যে কিভাবে এটা সলভ করা যায়, কিভাবে সলভ হবে। আপনার জায়গায় কে দায়িত্বে থাকবে, কে দায়িত্বে থাকবে না, আমাদের কারো দায়িত্ব লাগবে না। সেটা সদস্যরাই ঠিক করে নিবে, সেটা শিল্পীরা ঠিক করে নিবে। আমরা চাই এই সংগঠনটাকে আমাদের কাছে যেন আকর্ষণীয় হয়, এটা থেকে যেন আমরা একটু আসলে সম্মান পাই, এটা দিয়ে যেন আমরা আসলে আমাদের কাজকর্মটা ঠিকঠাকভাবে করে যেতে পারি নির্ভরভাবে, এবং কখনো যেন এরকম দায়ের মুখোমুখি আর না হই, সেইটা এই সময়টাকে আমরা আদর্শিক করতে চাই আগামীর জন্য। এইটুকুই কথা। একটা চিঠি সদস্যদের সম্মতি ছাড়া উইদাউট নোটিসে 24 ঘন্টার মধ্যে ইস্যু করা যায়, আর একটা আলোচনা সভা 1 মাসের চেষ্টাও আয়োজন করা যায় না। একটা বিবৃতি এখনো পর্যন্ত যেটা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার হয়নি। সভাপতির ভাষ্যমতে সভার আয়োজন করে সেই বিবৃতিটা প্রত্যাহার করা হবে। যেই বিবৃতিটা সদস্যদের অনুমতি না নিয়েই দেওয়া হয়েছে, আবার সেই বিবৃতিটা প্রত্যাহারের জন্য সদস্যদের অনুমতি লাগবে। আপনাদের চিন্তার স্বচ্ছতা আসুক, আপনারা স্বচ্ছভাবে চিন্তা করার প্রয়াস পান, এটা আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া। আমি এই মুহূর্তে আরো 2টো কমেন্টস নেব। একটু শারমিন আখি যদি আসেন, 1 মিনিট জাস্ট আপনার চাওয়াটা যদি একটু বলেন, আপনার কি চাওয়া একটু যদি বলে যান আমাদের মাঝে। আমি আসলে যেটা বলবো, সবাই তো জানেনি, এতদিন আসলে আমি ঘরের ভিতরে ছিলাম। আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, এরপর নিজেকে রিকভার করি, এই এখন এত আপনাদের সামনে এসে দাঁড়াতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সাথে যখন দুর্ঘটনাটা ঘটে, আমি সবসময় চেয়েছিলাম আমার সংগঠন আমার পাশে থাকবে, একদম যে কোনোভাবেই হোক, আমার সবচেয়ে বড়ভাবে পাশে থাকার মানে আমি যেটা চেয়েছিলাম যে মানসিকভাবে আমার পাশে থাকবে। হ্যাঁ, হয়তো তারা ছিল, কিন্তু আমি লাস্ট পর্যন্ত, আমি খুব শর্টলি বলে যাচ্ছি, আমি ডিটেইলে বলতে চাচ্ছি না। আমি যেটা চেয়েছি যে আমাদের শিল্পীরা, আমরা যখন আমাদের কর্মস্থলে যাই, আমরা কি আসলে নিরাপদ? প্রত্যেকটা শিল্পী, আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে আমি যেহেতু নিরাপত্তা পাইনি একটা শুটিং হাউসে গিয়ে, তাহলে আমার সহকর্মীরা, আমার কলিগরা যখন তারা তাদের কর্মস্থলে যাচ্ছে, তখন এই প্রশ্নটা আমার মনে আসছে যে আমার সহকর্মীরা কি আসলে নিরাপদ?
আমি এই প্রশ্নটাই করেছিলাম এবং আমি বারবার চেয়েছিলাম যে আমাদের যে শুটিং হাউসগুলো আমরা যেখানে কাজ করতে যাই যেন অবশ্যই এনশিওর করা হয় যে আমাদের নিরাপত্তা এবং যা যা যেভাবে করা লাগে। কিন্তু আমি আসলে আজকে আমার অ্যাক্সিডেন্টের প্রায় 2 বছর হতে চললো, আমি কিছুই দেখিনি যে আমার সহকর্মীদেরকে নিরাপদ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তার কিছুই হয়নি। তো আমার চাওয়া সবসময় এটা ছিল এবং এখন আমি সেটাই চেয়ে যাচ্ছি যে আমি আমার কাজের জায়গা যেন সেটা নিরাপদ থাকবে, আমি যেন নিশ্চিন্তে যেতে পারি যে আমি কাজ করতে যাচ্ছি সেখান থেকে আমার দুর্ঘটনা ঘটবে। আমি যেমন ফাইট করে মানে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসছি, আমি আমার আরেকটা সহকর্মীকে চাই না সেই জায়গায় দেখতে। আমি সব সময় চাই যে সুন্দরভাবে কাজ করব, সবাই মিলেমিশে আমরা কাজ করব। এই আমরা মানে অভিযোগ করব বা কষ্ট মনক্ষুণ্ণ থাকবো যে আমার সহকর্মীর কাছ থেকে আমি এই আঘাতটা পেলাম, এইটা আমি চাই না। আমরা শিল্পী মানুষ, শিল্পী সত্তা শব্দটা এত সহজ না, মানে মানুষ মাত্রই ভুল করে কিন্তু শিল্পীরা অনেক সুন্দর করে ভুলগুলাকে সংশোধন করে। তো আমি চাইবো যেহেতু আমাদের সিনিয়র যারা আছে বা সবাই আমাদের সংগঠনের যারাই আছে ওনারা অনেক বুঝেন, আমি আসলে কিছুই বুঝি না, আমি অনেক ছোট্ট একটা মানুষ, অনেক নগণ্য, তেমন কিছুই বুঝি না। কিন্তু তারপরেও আমি চাইবো ওনারা যেহেতু অনেক বিজ্ঞ, ওনারা অনেক বুঝেন, ওনারা আসলে এই সুশীল সমাজে আমাদের সবাইকে নিয়ে এই বিভেদগুলো তৈরি না করে আমি চাইবো সবকিছু সুন্দরভাবে একটা সমাধান করতে হয়ে যাক। এছাড়া আমি আসলে আর কিছুই বলতে যাচ্ছি না। থ্যাংক ইউ। সরি, বারবার আসলে বলছি শেষের দিকে, আর আসলেই শেষের দিকে, কারণ আর দুটো কমেন্টস নিয়ে আসলে আমাদের শেষ কথাগুলো একটু বলতে চাই। হাসনাত রিপন যদি কিছু বলেন আর কি। আচ্ছা, সবাই তো প্রশ্ন করলো, আমরা ছোট হিসেবে তাদেরকে আমি এই সমস্যা সমাধানের কিছু বিষয় বলতে চাই যেটা তাদের কাজে লাগবে। অভিনয় করতে প্রথমত যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কমন সেন্স, তো এই জিনিসটা অ্যাপ্লাই করা উচিত। আর নগদ আমরা তো অন্ধ না, বধির না, তাই না? আমরা জানি আপনারা যেই লেজুর ভিত্তিক সংগঠন করার চর্চা করে শিক্ষিত হয়েছেন, সেইটা যে কাজে লাগবে না সেই কমন সেন্সটা অ্যাপ্লাই করেন। আপনারা যেই আইন গঠনতন্ত্র এই সেই ফাঁক ফোকর দেখানোর চেষ্টা করছেন, এই ফাঁক ফোকর কাজ হবে না। আপনাদেরকে আমরা সম্মান করি। প্রথমত আমাদের সাথে কথা না বললেও সমস্যা নেই, আমি মনে করি আপনারা নিজেরা বসে আপনাদের দায় নিজেরা স্বীকার করেন, কাউকে বলার দরকার নাই। নিজেরা পদত্যাগ করেন এবং নিজেরা ঠিক করেন কারা থাকবে। আপনাদের এই মিনিমাম কমন সেন্স এবং দৃষ্টতা বললে লজ্জাবোধ থাকা উচিত যে আপনারা কি করেছেন। তো সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন, করে নিজেদের জায়গাটা ছেড়ে দেন। কিভাবে ছাড়বেন সেই পরামর্শ যদি লাগে আমরা আপনাদেরকে দিতে পারবো। আর আপনারা যেই সব জায়গা থেকে উপদেষ্টা অমুক তুমুক নানান জায়গা থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন, আপনাদেরকে তারা মিসগাইড করছে। আপনারা জানেন এই পরামর্শ দিয়ে কিন্তু 5 আগস্ট ঠেকানো যায় নাই। মিনিমাম সুবুদ্ধি থাকলে যখন 6 জন ছাত্র মারা যাওয়ার পরে বসতে চাইলো, আপনারা বসলেন না। আপনারা কি দেখাইলেন? আইন দেখাইলেন, যেইটা অ্যাক্টিভিটি আমাদেরকে দেখাচ্ছে। এই আইন দেখে কাজ হবে না। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেছেন, এটা বিচার আদালত দিবে, এই করবে সেই করবে, এসব আমরা বুঝি। তো আপনারা যে 28 তারিখ সাধারণ সভা ডেকেছেন, এই কালক্ষেপণ করে আপনারা যে আপনাদের নষ্ট রাজনীতি এবং যেটা আপনারা শিখেছেন সেই পায়তারার জন্য নিজেদেরকে গোছাতে চাচ্ছেন, এটা ঠিক করছেন না। একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন। আপনারা থাকতে পারবেন না, এটা নিজেরা বুঝেন। ধন্যবাদ। আসলেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, খুব হয়ে যাচ্ছে। সেন্টু 1 মিনিট, আমি এখন সময় বেঁধে দেবো সবাইকে, কেউ বেশি কিছু করা যাবে না। 1 মিনিট, এরপরে হচ্ছে অর্ণব 1 মিনিট। আমি শুধু বলবো যে আলো আসবে গ্রুপে যারা পরিবার হয়ে বেঁচেছিল, তো আমরা সবাই পরিবারে বাস করি। যখন আন্দোলন হয়, গণহত্যা হয়, তখন কিন্তু আমাদের মা বাবা না করছে যে তুমি বের হয়েও না, মারা যাবা,
তখন কিন্তু মা বাবার কথা না শুনে আমরা বের হয়ে গেছি রাস্তায় যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাচ্ছি। তো ওনারা কেন ওই গ্রুপ থেকে বের হতে পারে না, দোহাই দিচ্ছে যে আমার পেটে আঘাত করবে, আমাকে অভিনয়ে নিবে না। তো আমরা চাই, আমরা শিল্পী, আমরা তরুণরা স্বপ্ন দেখছি দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করতে। তো আমরা চাই আমাদের যেন কেউ পরবর্তীতে যে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড় করিয়ে রাষ্ট্রের পক্ষে দাঁড়ানো, যে অন্য একটা দলের পক্ষে সাইনবোর্ড ধরায় দেব, ওইটা আমরা চাই না। আমরা চাই যে অন্যায়ের বিরুদ্ধে সাইনবোর্ড ধরায় দেব, যা তোমরা অন্যায়ের বিরুদ্ধে সাইনবোর্ডটা ধরে রাস্তায় নামো। তো আমরা ওনাদের কাছে সম্মানের সহিত চাই যে আপনারা আপনাদের ভুলটা বুঝুন এবং ভুলটা বুঝে আমাদের যে শিল্পীদের আত্মসম্মানটা যেটা গেছে আপনারা যদি নিজেদের দায় নিয়ে নিজেরা ক্ষমা চেয়ে চলে যান, তাহলে আমরা সত্যি আবার নতুনভাবে আমরা নতুন স্বপ্ন নিয়ে দেশটাকে ভরতে পারবো। ব্যক্তি তার রাজনীতি করতেই পারে, কিন্তু সংগঠন কোনো রাজনীতি করবে কেন, মানে রাজনীতি কেন করবে? আচ্ছা অর্ণব, জাস্ট 1 মিনিট করে শেষ করার পর আমি আসলে মোস্তাফিজুর নূর ইমরানকে বলবো তার প্রশ্নগুলো উত্থাপন করতে। শুভেচ্ছা সবাইকে, আমি সাব্বির। আই থিঙ্ক এখানে আমাদের অগ্রজ যারা আছে, সিনিয়র আর্টিস্ট যারা আছেন, সবাই অলরেডি কথাবার্তা বলে সবকিছু কভার করে ফেলছে। আমার নতুন করে বলার কিছু নাই, তারা যা বলেছে আমি তাদের সাথে একমত। তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে 5ই আগস্ট বা এই ছাত্র আন্দোলন বা ওদের উপরে পানি ঢেলে দাও, এগুলো নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, এগুলো নিয়ে এখন আমরা রিফরমেশন চাচ্ছি, ঠিক আছে, কিন্তু এর আগেও আমাদের যে সংগঠনটা ছিল অ্যাক্টিভ সিকিউরিটি, এর আগে এই ঘটনার আগে যে আমাদের আর কোনো ব্যর্থতা ছিল না বা এই ইকুইটির আর কোনো ব্যর্থতা ছিল না, ওইটা আমি মানতে রাজি না। কারণ আমি নিজে বা আমাদের এখানে শারমিনাখি আছে, আরো অনেকেই আছে যারা কিনা অনেক অন্যায়ের শিকার হয়েছে এবং তাদের কাছে গিয়েছিল এবং আমি জানি না, তাদেরটা বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো। মানে ওই যে হিন্দিতে একটা ডায়লগ আছে না, তারিখ পে তারিখ, যে একটু আগে বললো যে আইন দেখানো হচ্ছে কেন, মানে আমরা শিল্পীরা, আমাদের সংগঠন, আমার যখন ইচ্ছা হবে আমি আমার সংগঠনে যাব, আমি আমার কথাটা বলবো, এতে এত তারিখ কেন লাগবে? মানে ওরা আসতে চাচ্ছে না বা এই হচ্ছে না ওই হচ্ছে না, এখন আমাদের অমুক মিটিং এ যেতে হবে, রাজনৈতিক মিটিং না কি মিটিং আমি জানি না, বাট মানে আপনার সংগঠনের একজন অভিনেতা, তার একটা প্রবলেম, সে আপনার কাছে আসছে, আপনি কথাটা শুনবেন, সেইটুকু সময় আমাদের নাই। এই ব্যর্থতার এটা আপনারা কিভাবে ঢাকবেন? এনিওয়েজ, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি নতুন যদি কোনো সংগঠন হয় বা আপনারাও যদি থাকেন, আমরা এখনো বলছি যে আপনারা আলোচনায় বসার পর যদি রিফরমেশন হয়, তাহলে আমার প্রথম চাওয়াটা থাকবে, কোনো অভিনয় শিল্পীর যদি কোনো কথা থাকে, সেটা যেন সে যে কোনো সময় তার সংগঠনে গিয়ে তাদের সিনিয়রদের সাথে কথা বলে জিনিসটা সমাধান করতে পারে, এইটুকুই আমার চাওয়া। দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ অর্ণবকে। আমি যেটা বলতে চাই, আমরা আসলে আমাদের যে এক্সিস্টিং সংগঠন আছে, আমরা আলাদা কোনো সংগঠন না, আমরা এক্সিস্টিং সংগঠনকেই আসলে রিফর্ম করতে চাই এবং সেটার মানে পরিমার্জন করতে চাই আর কি। এহসান ভাই, জাস্ট 1 মিনিট। সাব্বির আসলে নতুন করে বলবার কিছু নাই। এই যে সংগঠন রিফরমেশনের যে কথাটা, 2017 সাল থেকে এই প্রক্রিয়ার সাথে আমি যুক্ত আছি। 2017 সাল থেকেই তাদের নিয়ম অনিয়ম, তাদের যে সংগঠন পরিচালনার অদক্ষতা, তাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর বৃত্তি, নির্দিষ্ট কিছু সংখ্যক কোট আনকোট মুরব্বীদের নির্দেশনায় সংগঠন পরিচালনা, এগুলো আজকে সংগঠনকে এই জায়গায় জনগণের সামনে প্রশ্নের মুখোমুখি নিয়ে এসেছে। 2017 সালে আদালতের একটি নিষেধাজ্ঞা ছিল নির্বাচনের ব্যাপারে, তারা গঠনতন্ত্র ভঙ্গ করে নির্বাচন করতে যাচ্ছিল। সেই নির্বাচনের উপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছে, তারা সেইটা মানে নাই। শিল্পীরা যদি দেশের আইন আদালত না মানে, তাদের কাছ থেকে জনগণ কি শিখবে? তো এইটা হচ্ছে তাদের ধারাবাহিকতা। শিল্পীরা গতকাল পরশু 2-3 দিন দেখছি যে ওই যে আলো আসবে গ্রুপের সদস্য, যারা আবার
অভিনয় শিল্পীর সঙ্গে নেতৃস্থানীয় আছে, তারা তাদের নিজস্ব ফেসবুকে জাস্টিফাই করার চেষ্টা করছে। আমার কথা হচ্ছে, তাহলে একটি প্রশ্ন, আলো আসবেই, অথবা অভিনয় শিল্পী সংঘ কি পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কিনা? যদি তাই হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যদি এটি সকল শ্রেণীর সাধারণ শিল্পীদের সংগঠন হয় তাহলে আমাদের দুইটা কথা আছে। সকলের মতামতের ভিত্তিতে যুগোপযোগী আধুনিক প্রক্রিয়ায় সকল শিল্পীকে সম্পৃক্ত করে তাদের পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য এই সংগঠনকে কাজ করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ, ছাত্র জনতার রক্তের ভিতর দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আমরা অভিনয় শিল্পী সংঘের ভেতরে কোন রকম বৈষম্য রাখবো না, রাখতে চাই না, এটা আমাদের অঙ্গীকার। আর আমার যারা ভাইরা এই দীর্ঘদিন থেকে রিফরমেশন প্রক্রিয়ার সাথে আছে, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এটা করে যাচ্ছে। আমি সেদিনও বলেছি যে এই সুশৃঙ্খল অথবা ভদ্রতা আসলে কার সাথে করব আমরা? যে ভদ্রলোক তার সাথে আমরা ভদ্রতা করব, যারা ভদ্র না তাদের সাথে তো ভদ্রতা করার জায়গা নেই। যাই হোক, আমরা 10 তারিখ পর্যন্ত বসার সুযোগ এর কথা বলেছিলাম, আজকে 10 তারিখ শেষ। আমার মনে হয় এই যে সকল দৃশ্য মাধ্যমের শিল্পীদের পক্ষ থেকে আমাদের আজকে একটাই বক্তব্য যে আজ থেকে তারা আর অভিনয় শিল্পী সংঘের নেতৃত্বে নাই, আমরা তাদেরকে আর মানছি না। আমরা যে রিফরমেশন প্রক্রিয়ার ভেতরের কথা বলেছি, আমরা সেই পথে এগিয়ে যাব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসলে এই আহ্বানটা আমাদের সকল অভিনয় শিল্পীদের প্রতি, সেটা সকল মাধ্যমে যারা কাজ করছি, আমরা যারা পেশাদার অভিনয় শিল্পী তাদেরকে আহ্বান জানিয়েছি। এই জমায়েতটা আসলে সেই জায়গায় থেকেও আসলে নানাজন নানাভাবেই বোঝার চেষ্টা করছিলেন আমরা আসলে কে, আমরা আসলে কারা, আমরা আসলে আপনারাই, আমরা আপনাদের হয়েই কথা বলছি। আমাদের কথাগুলো, আমাদের সকলের অধিকারের কথাগুলো, আমরা আসলে যেই বৈষম্যের মধ্য দিয়ে চলাফেরা করছিলাম, আমরা যেই অন্যায়গুলোর মধ্যে দিয়ে চলাফেরা করছিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই, নিজেদেরও রিফর্ম করতে চাই, একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের পরিচিত করতে চাই। এইটা আমাদের চেষ্টা। আমি এই মুহূর্তে আসলে আরো কিছু কথা, আসলে সবার কথা শোনার জন্য আমরা এখানে আসছি। তারপর আমাদের যেই মূল দুটো সেগমেন্ট আছে ছোট্ট করে আমরা শেষ করব। মোস্তাফিজুর নূর ইমরানকে বলছি, আমাদের প্রশ্ন এবং গঠনতন্ত্র, কোট আনকোট, যে গঠনতন্ত্রের কারণে আমাদেরকে এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেই গঠনতন্ত্র বিষয়ক কিছু আলাপ হয়তো এর মধ্যে থাকবে। প্লিজ, মোস্তাফিজুর নূর ইমরান। হ্যালো, ধন্যবাদ সবাইকে। প্রথমেই আমি একটু গঠনতন্ত্রটা নিয়ে একটু কথা বলি। এই কথাবার্তাগুলো আসলে বদ্ধদারে করতে চেয়েছিলাম, বা সেটা হলো না বলে আজকে হয়তো সবার সামনে করছি। ওনাদেরকে পেলে খুব ভালো হতো, তাহলে সরাসরি কথা বলতে পারতাম। আশা করি ওনারা শুনবেন। সংগঠনের গঠনতন্ত্রের 3.1 যে ধারাটা আছে, সেখানে স্পষ্ট লেখা আছে এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। গঠনতন্ত্রের 4 নম্বর ধারায় লক্ষ্য, আদর্শ এবং উদ্দেশ্য জায়গাটায় 4.1-এ লেখা আছে, বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে, ইউটিউবে, ওয়েব কাহিনী চিত্রে, চলচ্চিত্রে অংশগ্রহণকারী সকল পেশাদার অভিনয় শিল্পীকে একটি সংগঠনের মাধ্যমে আদর্শিক পতাকা তলে একত্রিত করুন। 4.2 সামগ্রিকভাবে অভিনয় শিল্পীদের, আবারও বলি সামগ্রিকভাবে অভিনয় শিল্পীদের, সেখানে শুধু সদস্য নয়, অভিনয় শিল্পীদের পেশাগত স্বার্থ ও মর্যাদার সংরক্ষণ। 4.3 অভিনয় শিল্পীদের মধ্যে পেশাগত নিয়ম শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করুন। 4.4 টেলিভিশন ও ওয়েব কাহিনী চিত্র, চলচ্চিত্র মাধ্যমে যুক্ত অভিনয় শিল্পীর অধিকার, অবস্থান এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সম্যকভাবে সচেতনতা সৃষ্টি করুন। 4.5 শিল্পীদের প্রাপ্য সম্মান এবং সম্মানী প্রাপ্তিতে সাংগঠনিক সহায়তা প্রদান।
সংঘের সকল অভিনয় শিল্পীদের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক যোগাযোগ, ভাব বিনিময় এবং অবসর বিনোদনের উদ্দেশ্যে সংঘের নিজস্ব একটা স্থান নির্মাণের জায়গা, সেই দিকে আমরা বেশ ভালো কাজ দেখেছি, এটা স্বীকার করে নিলাম। টেলিভিশন ও ওয়েব কাহিনীচিত্র, চলচ্চিত্রের মাধ্যমে নাটকের সম্পৃক্ত পেশাগত অন্যান্য যে সংগঠন রয়েছে এবং প্রতিষ্ঠান রয়েছে, তাদের কাছে অভিনয় শিল্পীদের কার্যকর, প্রতিনিধিত্বশীল, যৌক্তিক অবস্থান তৈরি করো। 4.8 টেলিভিশন, ওয়েব কাহিনীচিত্র, চলচ্চিত্র, নাটক নির্মাণ ও পরিবেশন প্রক্রিয়ায় যুক্ত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এবং সংঘের শিল্পীদের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা এবং পেশাদারী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করুন। একটা বই আছে ওখানে, একটু জাস্ট তুলে ধরলে দেখতে পারবে লোকে, জাস্ট একজন তুলে ধরলেই হবে। এই যে বইটা, এটা অভিনয় শিল্পী সংঘের একটা বই, যে বইটাতে কারা কারা শিল্পী সদস্য আছেন সেটা একটা তালিকা আছে। সেই তালিকাটা যদি আমরা গঠনতন্ত্র দিয়ে ফিল্টার করি, 18 বছরের ঊর্ধ্বে সংগঠনের আদর্শ উদ্দেশ্যের প্রতি পূর্ণ 18 বছরের ঊর্ধ্বে সংগঠনের আদর্শ উদ্দেশ্যের প্রতি পূর্ণ আস্থাশীল এবং সংগঠনের সংবিধানের প্রতি অনুগত উল্লিখিত প্রচার মাধ্যমগুলোতে পেশাজীবী অভিনয় শিল্পী হিসেবে কর্মরত, সুস্থ, স্বাভাবিক এমন যে কোনো বাংলাদেশী নাগরিক এই সংগঠনের সাধারণ সদস্য পদ প্রাপ্তির জন্য যোগ্য বলে গণ্য হবে। সদস্য পদের অভিনয়ে বিশেষ নৈপুণ্য প্রদর্শনপূর্বক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা, গঠনতন্ত্রে প্রাথমিক সদস্য হতে গেলে যে কোনো টেলিভিশন চ্যানেলে বা ওয়েব কাহিনী চিত্রে বা চলচ্চিত্রে কমপক্ষে 10টি বিভিন্ন উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, তিনি অভিনয় শিল্পী সংঘের প্রাথমিক সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। সংঘের কার্যনির্বাহী পরিষদ সেই আবেদন বিবেচনা করে গ্রহণযোগ্য মনে করলে আবেদনকারীকে প্রাথমিক সদস্য পদ দেওয়া হবে। পূর্ণ সদস্য হওয়ার জন্য প্রাথমিক সদস্যপদ প্রাপ্তির কমপক্ষে 1 বছর উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিক সদস্য পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। এখানেও কার্যনির্বাহী পরিষদ আবেদনকারীর 1 বছরের কার্যাবলী পর্যালোচনা পূর্বক পূর্ণ সদস্যপদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়া ব্যতিক্রম হিসেবে বিশেষ যোগ্যতা সম্পন্ন অগ্রজ কোন অভিনয় শিল্পী যারা বহু নাটক, চলচ্চিত্রে ইতিমধ্যে প্রচারিত হয়েছে এবং তার অভিনয় সুধীমহল দৃষ্টি আকর্ষণ করেছে, এমন কোন অভিনয় শিল্পী সরাসরি পূর্ণ সদস্যের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এই গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে সদস্য না হলে তাদের সঙ্গে কোনো আলোচনা করা যাবে না। আজ থেকে আমাদের প্রশ্নগুলো এবং আমাদের যে রিফর্মেশন প্রস্তাবনাটা উন্মুক্ত হচ্ছে, আমরা যে প্রশ্নগুলো প্রথম দিক থেকে করে আসছি সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হচ্ছে, গঠনতান্ত্রিকভাবে একটি অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও কিভাবে সংগঠনে রাজনৈতিক প্রভাব, দলীয় ভেদাভেদ এবং লেজুর ভিত্তি উপস্থিতি থাকে? রাজনৈতিকভাবে জোরালো সম্পৃক্ততা থাকা সত্ত্বেও কেন শুরু থেকেই সেই সকল সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি? যারা বিভিন্ন রকম রাজনৈতিক প্রোপাগান্ডার সাথে যুক্ত ছিলেন বা আছেন এখনো, তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ কেন নেওয়া হয়নি? গত 1 দিন বা 2 দিন আগে মাত্র 2 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো, কেন সেটা? এতদিনকে পরে 2 দিন আগে কেন হলো সেটা? এর আগে আরো বিভিন্ন সময়ে, সড়ক আন্দোলনের সময় হোক বা বিভিন্ন আন্দোলনের সময় হোক, আইসিটি অ্যাক্টের যে নেগেটিভ এফেক্ট পড়েছিল অভিনয় শিল্পীদের উপরে, সেই নেগেটিভ এফেক্টের কি মোকাবেলা তারা করেছে? তারা কেন ওই সময় সকল অভিনয় শিল্পীকে একত্রিত করে সেই আইসিটি অ্যাক্টের মোকাবেলা করার চেষ্টা করলো না? অভিনয়কে পেশা হিসেবে এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় নাই। সেই স্বীকৃতি আদায় করার কথা ছিল এই সংগঠনের। সেই সংগঠন এটার জন্য কি কি করেছে, কেন হলো না এত বছরও, সেটাও আমরা জানতে চাই। আমরা জিজ্ঞেস করছি তাদেরকে যে আপনাদের কি মনে হয় না যে
যে সংগঠনের কর্মপদ্ধতি, ব্যবস্থাপনা, পরিচালনা সবকিছু খুবই সেকেলে এবং বর্তমান সময়ের সাথে সংগঠনের কোনো সংযুক্তি নেই। সংগঠনটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করতে ব্যর্থ হয়েছে। এটা কি আপনাদের মনে হয় না? অভিনয় শিল্পীদের কোনো সমস্যা হলেই সংগঠন কেন শুধুমাত্র সমঝোতার কথা বলে? এমন মনোভাব নিয়ে কি অভিনয় শিল্পীদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষা করা সম্ভব, নিশ্চিত করা সম্ভব? সংগঠন কেন অভিনয় শিল্পীদের অধিকার নিশ্চিতকরণের কাজ করার চেয়ে তহবিল এবং নির্দিষ্ট কিছু কল্যাণমূলক কাজে বেশি মনোযোগী? এটা কি একটা কল্যাণ সমিতি? সংগঠনের 2022-23-এ নেওয়া সুন্দর কর্ম পরিকল্পনাগুলো কেন বাস্তবায়ন হলো না? কি ছিল সেই অন্তরায়? 2022-23-এর কর্ম পরিকল্পনাগুলো আমাদের একটু জানা দরকার। দুই 2022-23-এর কর্ম পরিকল্পনা ছিল প্রবীণ শিল্পীদের জন্য অবসর ভাতা প্রচলন, শিল্পীদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা, শিল্পীদের কল্যাণের জন্য তহবিল গঠন, সংগঠনের নিজস্ব জায়গা শুটিং পল্লী করবার প্রয়োজনীয় পদক্ষেপ, শুটিং হাউসে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি, কাজের কর্মঘণ্টা নির্ধারণ করা, বাস্তবায়ন করা, শিল্পীদের বীমার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, নবীন শিল্পীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনারের আয়োজন করা, শিল্পীদের সম্মানে নিশ্চিতকরণ ও কাস্টিং উইং গঠন করা, যে কোনো সদস্যদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা, একটা আধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা, চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সুবিধা আদায়ে কাজ করা, বিভিন্ন প্রকাশনা বের করা, আমাদের এছাড়া ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন করে সেগুলো নিয়ে সংগঠনের সাথে কাজ করা। এইগুলো ছিল যেগুলো হয়নি। তাই আমরা জানতে চাই 2022-23-এর কর্ম পরিকল্পনাগুলো কেন হলো না? সংগঠনের দেওয়া একটা কার্ড দেওয়া হয়, সেই কার্ডটা কোনো বিশেষ মূল্য বহন করে না, শুধুমাত্র বোধহয় ভিসা অফিসে দেওয়ার জন্য ওইটা একটা ফটোকপি লাগে, এছাড়া ওটা কোনো কাজে আসে না। কেন? এই কার্ডটা তো আরো বেশি স্পেসিফিক, ভ্যালুয়েবল হওয়ার কথা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। অনেক অনেক পেশাদার অভিনয় শিল্পীরা আছেন যারা জনপ্রিয় এবং নিয়মিত অভিনয় করছেন, কিন্তু তারা সংগঠনের সদস্য নন এবং ইচ্ছুকও নন। এর কারণ হিসেবে যখন আমরা জানার চেষ্টা করি তখন আমরা জানতে পারি যে তাদের মতে সংগঠনের কর্মপদ্ধতি এবং সুবিধাগুলো তাদের আকৃষ্ট করতে পারছে না। এই বিষয়ে সংগঠন কি কোনো অ্যানালাইসিস করেছে, কোনো রিসার্চ, জানার ইচ্ছা কিংবা কোনো পদক্ষেপ এগুলো কি সংগঠন নিয়েছে? এটা জানতে চাই। সংগঠনের প্রায় 1300 বা তার অধিক সদস্য আছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই পেশাদার অভিনয় শিল্পী নন। আবার অনেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনেক আগেই, আবার অনেকেই আছেন যাদের শুধু ভোটের সময়ে পাওয়া যায়। এটা স্পষ্টভাবে বোঝায় যে ভোট ব্যাংক কালচারের চর্চা বিদ্যমান এই সংগঠনে। এই বিষয়ে কি সঠিক ব্যাখ্যা আছে? শিল্পীদের সংগঠন রাজনৈতিক ভোট ব্যাংক হবে কেন? সংগঠনটি কেন শুধুমাত্র সমাজ সেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত হবে? অন্যান্য যে সমস্ত রিলেটেড মন্ত্রণালয় রয়েছে তাদের সঙ্গে কোনো অ্যাফিলিয়েশন করার চেষ্টা কি কখনো সংগঠন করেছে? লিয়াকত আলী লাকি সাহেব উনি কিভাবে অভিনয় শিল্পী সংগঠনের উপদেষ্টা হলেন এবং কিভাবে তিনি সদস্যপদ পেলেন সেটা আমার জানার ইচ্ছা। আলো আসবেই গ্রুপে যাদের অ্যাক্টিভিটি সকল অভিনয় শিল্পীদের প্রশ্নবিদ্ধ এবং লজ্জিত করেছে, তাদের বিষয়ে সংগঠন কি কোনো সিদ্ধান্ত নিয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংগঠন যে বিবৃতি দিয়েছিল, সেই বিবৃতির সাথে যেহেতু অধিকাংশ শিল্পীরা একমত ছিলেন না, তাহলে সংগঠন কিভাবে এই বিবৃতিটি দিয়ে দিল সবার সাথে কথা না বলে? তারা জরুরি সভা কি ডেকেছিল? সকলের মতামত নিয়ে কি তারা এই বিবৃতি দিয়েছিল? শারমিন আখের সাথে হয়ে যাওয়া যে দুর্ঘটনা ছিল, সেই সময় সংগঠনের ভূমিকা সম্পর্কে আমরা সংগঠনকে প্রশ্ন করতে চাই। অভিনয় শিল্পীদের অধিকার আদায়ের জন্য অন্যান্য সংগঠনগুলোর সাথে যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটা কেন আর এফেক্টিভ হলো না সেটাও জানতে চাই। শিল্পীদের পাওনা আদায়ে সংগঠনের কঠোর ভূমিকা অনুপস্থিত থাকে কেন? পরিশেষে কেন সংগঠনটি সকলের আস্থা এবং প্রাণের সংগঠন হয়ে উঠতে পারল না সকল সাধারণ পেশাদার অভিনয় শিল্পীর কাছে, সেটাও জানতে চাই।
রিফরমেশন প্রস্তাব। আমরা রিফরমেশন প্রস্তাবকে উন্মুক্ত করছি। প্রথম থেকে বলি, অভিনয়কে, বানান ভুল আছে কিছু কিছু, আপনারা কিছু মনে করবেন না, এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হয়েছে, সরি। অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃত এবং অন্তর্ভুক্ত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা গ্রহণ করবে এই রিফরমেশন প্রস্তাবের নতুন রিফরমেশন কমিটি। 2022-23-এর কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। সংগঠনের নতুন রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু হবে। সেক্ষেত্রে যারা সংগঠনের মেম্বার হতে ইচ্ছুক তাদের প্রথমে একটা ওরিয়েন্টেশন কোর্স করতে হবে, তারপরে তারা প্রাইমারি মেম্বার হবে, তাদেরকে বলা হবে প্র্যাকটিশনার্স। তারপরে তারা পোর্টফোলিও অর্জন করে কাজ শুরু করবেন। এরপরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তারা প্রফেশনাল কার্ড হোল্ডার মেম্বার হতে চাইলে তারা এসডিটি কোর্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, ট্রেনিং কোর্স নামে একটি কোর্স থাকবে, সেই কোর্সের অন্তর্ভুক্ত হবেন এবং সেই কোর্সের মডেল অনুযায়ী তাদের ফলাফলের উপর বেস করে তাদের প্রফেশনাল কার্ড দেওয়া হবে এবং এই মেম্বাররা আস্তে আস্তে হয়ে উঠবেন প্রফেশনালস। সংগঠনের যে সকল মেম্বারের পেশা শুধু অভিনয় বা অন্য পেশার পাশাপাশি অভিনয়টাও পেশাদারভাবে করেন, তাদেরকে আমরা সংগঠনের আলাদা প্রফেশনালস হিসেবে বিবেচনা করব এবং তাদেরকে প্রফেশনালস কার্ড হোল্ডার করব আর কি তাদেরকে ওনাদের এবং এই সকল প্রফেশনালসদের একটা ওয়েব প্রোফাইল থাকবে যেটা করবে সংগঠন। প্রফেশনাল কার্ডটির মাধ্যমে সংগঠনের সকল সুবিধাগুলো পাবেন সকল কার্ড হোল্ডার সদস্য। প্রফেশনাল কার্ডের সুবিধাগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রাপ্তির ব্যবস্থা হবে। কার্ড হোল্ডার সদস্য ছাড়া কেউ কোনো ধরনের ভোটে আসতে পারবেন না। সংগঠনের বর্তমান সদস্যদের মধ্যে শুধুমাত্র যারা পেশাদার অভিনয় শিল্পী তাদের রেখে বাকি সদস্যদের সদস্য পদ স্থগিত করতে হবে। পুনরায় তারা সদস্য হতে চাইলে রেজিস্ট্রেশন অ্যাক্ট পার করে ওনাদের সদস্য হতে হবে। সংগঠনের সদস্য না হলে অভিনয় করতে পারবেন না এমন কথা এখনই বলছি না, কিন্তু আমরা বিশ্বাস করি সকল স্ক্রিন অ্যাক্টরদেরকে একটি মাত্র সংগঠনের অন্তর্ভুক্ত হতে হবে। তাই সেটা হলেই সকলের অধিকার এবং মর্যাদা স্বার্থ রক্ষা করা সম্ভব। মানে এফডিসি একটা টেলিভিশন একটা এই সমস্ত বিভেদ না করে অভিনয় শিল্পী স্ক্রিন অ্যাক্টরস আর স্ক্রিন অ্যাক্টরস একটাই গিল্ড। রিফরমেশন অ্যাক্ট চালু করতে চাই আমরা রিফরমেশন প্রস্তাবে, যার মাধ্যমে সংগঠনের যে কোনো সিদ্ধান্তে অনাস্থা প্রকাশ করতে পারবে মিনিমাম 6 থেকে 11 জনের একটা সাধারণ সমন্বয়ক দল। স্ট্যান্ডিং কমিটিকে তারা যে কোনো বিষয়ে অবশ্যই গুরুত্ব দিয়ে ডিসকাশন টেবিলে আহ্বান জানাতে পারবে। জরুরি বা বিশেষ পরিস্থিতিতে বা রাষ্ট্রীয় বিপর্যয়ে রিফরমেশন কমিটি সর্বনিম্ন 6 মাস থেকে সর্বোচ্চ 2 বছরের মধ্যে রিফরমেশন সম্পূর্ণ করে তারা নির্বাচনের প্রসেস ক্রিয়েট করবে। সংগঠনের যে সকল সদস্য রাজনীতির সাথে যুক্ত হবেন তার ব্যক্তিগত মতামতে কিন্তু সেটা সংগঠনে কোনো ধরনের এফেক্ট আসতে পারবে না। তারা সংগঠনের কোনো পোস্ট হোল্ড করতে পারবে না, তারা কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। সংগঠনের কোনো সদস্য কোনো প্রকার রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তবে রাষ্ট্রীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানগুলোতে ইনভাইটেড লেটার থাকলে অবশ্যই তিনি অংশগ্রহণ করবেন, যেখানে সম্মান আছে যাবেন। সংগঠনের কোন সদস্য যদি কাজ করতে গিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন হয় আগে সেটা সংগঠনকে জানাতে হবে। সংগঠন দ্রুততম সময়ে শিল্পীর পক্ষে যথোপযুক্ত সমাধান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করবে। যদি সংগঠন ব্যর্থ হয় তাহলে সেই সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, ব্যক্তি মাধ্যম, যে কোনো মাধ্যমে সেটা নিয়ে পদক্ষেপ নিতে পারবে। সংগঠনের সদস্যদের জন্য পেইড কাস্টিং উইং এবং পিআর উইং সুবিধা চালু হবে। সংগঠনের সকল সদস্যদের জন্য প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স সুবিধা, সাইবার নিরাপত্তা, ব্যাংক লোন, আইনি সেবা, অবসর ভাতা, স্বাস্থ্য চিকিৎসা সেবা সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধাগুলো নিশ্চিত করতে হবে। অভিনয় শিল্পীদের কাজের সুষ্ঠু, নিরাপদ, স্বাস্থ্যসম্মত, সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সংগঠন। একটা লিয়াজো কমিটি গঠন করা হবে। সেই লিয়াজো কমিটির মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং অন্যান্য রিলেটেড মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাফিলিয়েশন করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে সংগঠন এবং নিশ্চিত করবে অভিনয় শিল্পীদের সকল রাষ্ট্রীয় অধিকারগুলো। শিফট সিস্টেম, ওভারটাইম চার্জ, ডেট ক্যান্সেলেশন চার্জ চালু করতে হবে। ন্যূনতম রেমুনারেশন নির্ধারণ করতে হবে। রেমুনারেশনের বৈষম্য দূর করার জন্য পদক্ষেপ নেবে সংগঠন। কার্যনির্বাহী পরিষদের সংখ্যা কমিয়ে রিক্রুটেড, আবারও বলি, অভিনয় শিল্পীদের কাজ অভিনয় করা, সংগঠন চালানো না, এটা রিক্রুটেড এমপ্লয়িজ দ্বারা সংগঠন চলবে। কোন শিল্পীরা রাজনীতি করবে না ওখানে বসে। কোন নির্বাচিত কমিটির মেয়াদ 2 বছরের বেশি থাকবে না। সংগঠনের কোন সদস্য যদি অভিনয় উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায় তবে সংগঠন তাকে হাইলি রেকমেন্ড করবে যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী, এবং তার স্কলারশিপের জন্য চেষ্টা করবে, পারলে সংগঠন তাকে স্কলারশিপ দেবে। ওরিয়েন্টেশন কোর্স, এসডিটি কোর্স, প্রিমিয়াম অ্যাক্টিং কোচিং কোর্স এবং মাস্টার ক্লাসের নিয়মিত প্রচলন করবে সংগঠন। প্রতি বছর একটি জাতীয় এবং আন্তর্জাতিক অ্যাক্টরস ক্যাম্পের আয়োজন করবে সংগঠন। প্রতি বছর সকল অভিনয় শিল্পীদেরকে আরো অনুপ্রাণিত করার জন্য, ভালো ভালো কাজে অনুপ্রাণিত করার জন্য, কারণ শিল্পীরা বেঁচে থাকবে তার কাজে, সেই কাজকে অনুপ্রাণিত করার জন্য স্ক্রিন অ্যাক্টরস অ্যাওয়ার্ড এর প্রচলন করবে সংগঠন। এবং এটাতে জুরি বোর্ড হিসেবে দেশি এবং বিদেশি অভিনয় শিল্পীদেরকে এবং বোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো হবে। এটাকে সৎ এবং ন্যায্য করার দায়িত্বটাও সংগঠনের। একটি হটলাইন নাম্বার থাকবে সংগঠনের, যেখানে যে কোনো সমস্যা, জিজ্ঞাসা, জরুরি পরিস্থিতি নিয়ে কথা বলতে পারবেন সদস্যরা। তড়িৎ সমাধানের জন্য কাজ করবে সংগঠন। উপরোক্ত এই বিষয়গুলোকে দ্রুত সিস্টেমে অন্তর্ভুক্ত করে নতুন গঠনতন্ত্র প্রকাশ করবে সংগঠন। আমরা আপনাদেরকে প্যাম্পলেট দিয়েছি, আমাদের ওখানে বিস্তারিত আরো আছে, যদি কোনো কনফিউশন থাকে সেটা দেখে নিতে পারবেন। আমাদের ফেসবুকে বিভিন্ন প্রোফাইল থেকে যাবে। আমরা আবারও বলছি, আমরা আলাদা কোনো সংগঠন না, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। সেই জায়গা থেকে আমাদের যারা যারা আছেন আর্টিস্ট, তাদের প্রোফাইল থেকে সকল ইনফরমেশন যাচ্ছে। আমরা একটা ফাইনাল যে অবস্থান আমাদের এখন আছে সেই জায়গা থেকে কিছু কথা শরীফ বলবেন। আমরা তাদের উদ্দেশ্যে কিছু আহ্বান জানাতে চাই। সেই আহ্বানের প্রেক্ষিতে শরীফ সিরাজ কিছু বলবেন। থ্যাংক ইউ। বেলা অনেক চলে গেছে। আমি আসলে মনে করিয়ে দিতে চাচ্ছি 10 তারিখ প্রায় শেষ। 10 তারিখ প্রায় শেষ। আমাদের আলটিমেটামের বেঁধে দেওয়ার সময় ছিল 10 তারিখ। 10 তারিখ কাগজে কলমে আজকে রাত্রির 12টা পর্যন্ত। কিন্তু আমরা এইখানে যারা একত্রিত হয়েছি, আমরা যারা সংস্কারকামী মানুষ যারা একত্রিত হয়েছি অভিনয় শিল্পীরা, তারা এক বাক্যে এইখান থেকে উচ্চারণ করতে চাই, আপনাদের গঠনতন্ত্র আপনাদেরকে অগ্রহণযোগ্য হিসেবে আমাদের কাছে প্রমাণ করেছে। আপনাদের গঠনতন্ত্রের মধ্যে বলা আছে যে কোন কোন দোষে আপনাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। সেই 7 নম্বর গঠনতন্ত্রের 7 নম্বর ধারা এবং উপধারাগুলোর বেশিরভাগ আপনাদের বর্তমানের সদস্যপদ রয়েছে এইটাকে সাপোর্ট করে না। আপনাদের গঠনতন্ত্র অনুযায়ী আপনাদের বলতে চাই, আপনারা আর অভিনয় শিল্পী সংঘের সদস্য নন। অতএব আমরা আর আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে সুযোগ দিয়ে এইভাবে বসে থাকবো, এই রকম ভাবনাটা আপনাদের ভুল ভাবনা। আমরা কি এই অসাংগঠনিক অসাংবিধানিক লোকদের সঙ্গে বসতে চাই? আমাদের বেঁধে দেওয়ার সময় শেষ। আপনাদের যদি মনে হয় 12টার মধ্যে আমাদেরকে জানাবেন, জানান। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় বসে নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাত্রির 12টার পর থেকে অফিসিয়ালি আমরা আর আপনাদেরকে আমাদের অভিনয় শিল্পীর পক্ষ থেকে নির্বাচিত অভিভাবক হিসেবে মানব না। অতএব গঠনতন্ত্র যেখানে আপনাদেরকে নিয়ে যাবে আপনারা সেখানেই যান, পরিণতি মেনে নেন। আপনারা কি কারণে বসে আছেন চেয়ারে এখনো পর্যন্ত? আপনারা কি সেই লোকগুলোর মতো যারা কিনা ভয় পাচ্ছেন আল্লাহ চেয়ার থেকে সরে গেলে মানুষ এসে আমাদেরকে আমাদের অপরাধের কথা বলবে?
এবং হচ্ছে আমাদেরকে অসম্মানের চেষ্টা করবে। আপনারা নিজেদেরকে যদি অভিনয় শিল্পী মনে করেন, আমরা এখানে কেন বসে আছি? আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের সঙ্গে নাই, আমাদের কথা শুনবেন না, কিন্তু আপনাদের বিপদে আপদে আমরা যদি অসদস্য হই, আমি আবার বলছি সদস্য অসদস্য, এই বিভাজনে আপনারা যে আমাদেরকে বেঁধে রেখেছেন, আমরা আপনাদেরকে সেই বিভাজনে রাখবো না। আপনারা আসেন, আপনাদের বিপদ আপদ সবাই আমরা সম্মিলিতভাবে একসঙ্গে দাঁড়াবো। আমরা বলতে চাই, আমাদের বেঁধে দেওয়া সময় শেষ। আপনাদের গঠনতন্ত্র আপনাদেরকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছে, অতএব বাতিল মানুষদের সঙ্গে আমরা আর কথা বলতে চাই না। আপনারা বিভিন্ন ধরনের সংকটের কথা বলেন, আমরা কি করব? মাননীয় সভাপতি, আপনি এক জায়গায় বলেছেন আমি তো পদত্যাগ করতেই চাই, তাহলে কি সমস্যা আপনার? পদত্যাগ করেন না কেন? কিন্তু যখন জাতীয় সংকটে সম্মিলিত সংগঠনের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন স্টেপ নিতে বিভিন্ন ধরনের সংকোচ হয়, তখন আমাদেরও সংকোচ তৈরি হয়। প্লিজ আপনারা আমাদের নির্বাচিত অভিভাবক, এই কথাটা আর বললেন না। আমরা আমাদের অভিভাবক ঠিক করে নিব, ভবিষ্যৎ প্রজন্ম অভিভাবক ঠিক করে নেবে। সেই যে অভিভাবকরা তাদের পক্ষে কথা বলবে, তাদের প্রয়োজনকে প্রাধান্য দেবে এবং ভবিষ্যৎমুখী করে তুলবে তাদের জীবনকে। অভিনয় শিল্পীকে দুস্থ হয়ে মরতে হবে কেন? দুস্থ অভিনয় শিল্পী এই ট্যাগ নিয়ে আমি অভিনয় শিল্পী হিসেবে মরতে চাই না। অভিনয় শিল্পীরা মানসিকভাবে বিপর্যস্ত হবেন কেন? যদি সিস্টেম ঠিক থাকতো, যদি আপনাদের সবকিছু অ্যাক্টিভ থাকতো, তাহলে অভিনেতারা অভিনয় করে বেঁচে থাকতে পারতেন, দুস্থ অভিনয় শিল্পী হয়ে মৃত্যুমুখে পতিত হতেন না। অভিনেতার যদি সক্ষমতাকে আপনারা সুন্দর করে ভেবে নিয়ে তাদের সক্ষমতাকে পরীক্ষা অনুযায়ী পাশ করিয়ে যদি দর্শকের সামনে দিতেন, তাহলে অভিনেতাদের নিজের সক্ষমতা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলতে হতো না। আমরা আপনাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন করতে চাই। আমি দুইটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আপনারা আজকে আমাদের মানুষের সামনে নিয়ে এসছেন, মানুষ আমাদেরকে আজকে দেখছে, আমরা অভিনয় শিল্পীদের নিয়ে কথা বলছি। এই উস্কানি আপনারা আমাদেরকে দিয়েছেন, এই উস্কানির জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রথমত আমাদেরকে বিভাজন করেছেন সদস্য অসদস্য বলে, আপনারা সেই জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই। আজকে মানুষের সামনে ঘর থেকে বের হয়ে মানুষের সামনে বলতে হচ্ছে অভিনয় শিল্পীরা আজকে একাত্মবোধ করে না, তারা বিভেদের মধ্যে আছে। সেই উস্কানি দেওয়ার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে। জাতীয়ভাবে যে জঘন্য একটা অবস্থান নিয়ে আপনারা বিভিন্ন গোষ্ঠীর পদলেহন করে গেছেন দীর্ঘ বছর, সেই অবস্থানের জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা আপনাদের পদত্যাগের কথা আর বলবো না, কারণ বলে দিয়েছি আপনাদের শেষ হয়ে গেছে। অতএব ভবিষ্যতে যেন আপনি শিল্পী হিসেবে মানুষের মধ্যে গিয়ে বলতে পারেন, দেখো বিষয়টা আমার ঘটেছিল এরকম, এখন আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা তোর ব্যক্তিগত প্রয়োজন আপনার। আপনি শিল্পী হিসেবে মানুষের কাছে আবার গ্রহণযোগ্যতা চান না, নাকি চান মানুষ সবসময় আপনাদেরকে এইভাবে একটা রেড লাইনের মধ্যে রেখে দিক? অতএব আজকে রাত্রির 12টা আমি বলেছি, আগামীকাল আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিব না, আমাদের কর্মসূচি শেষ। আমরা সিদ্ধান্ত নিব আমাদের পক্ষে কারা কথা বলবে। সংবিধান আপনাদেরকে বলে নির্বাচিত যে কোনো সদস্যকে প্রদান করে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারেন। আপনাদের এই বাধা তো আর নাই। আপনারা আপনাদের পছন্দের একজনকে অন্তত পছন্দ করে বলেন যে ভাই আপনার কাছে ক্ষমতা দিয়ে আমরা পদত্যাগ করলাম, আমরা তার সঙ্গে কথা বলবো। কালকে যদি এইরকম কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমরা পাই, আমরা তার সঙ্গে গিয়ে সংস্কার নিয়ে কথা বলবো। আলাপের দরজা খোলা আমরা বলেছি, কিন্তু আমরা আর মাঠে ঘাটে আপনাদের বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমাদের লজ্জা বোধ হয়, সেই লজ্জা থেকে আমরা আর এই বিষয় নিয়ে জল খোলা করতে চাই না। আগামীকালের মধ্যে, আজকে রাত্রির 12টার মধ্যে আপনারা নির্ধারণ করে দেন আপনারা কার কাছে ক্ষমতা ছেড়েছেন। আমরা আসলে ব্যক্তিগতভাবে আপনাদের পছন্দ অপছন্দ এই বিষয়ের মধ্যে রাখতে চাই না। যে চেয়ারটা সাংগঠনিকভাবে আপনারা ধারণ করে আছেন, সেই চেয়ারটার কিছু সাংগঠনিক দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনে সে ব্যর্থ হয়েছে। চেয়ারটাকে কলঙ্কিত করছেন আপনারা। প্লিজ নিজেদের অযোগ্যতা প্রকাশ করে, নিজের অযোগ্যতা মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে ছেড়ে দেন। ভবিষ্যৎ কখনোই আপনাদের জন্য পথ চেয়ে থাকবে না। ভবিষ্যতের পথ তৈরি করে নেবে। আজকে আপনি না থাকলে বাংলাদেশের অভিনয় শিল্পের হয়তোবা ক্ষতি হবে, কিন্তু সংগঠনের ক্ষতি হবে না। আর সংগঠন না থাকলে আমরা সাংগঠনিকভাবে কথা বলতে পারছি না, আমরা আমাদের জীবনকে যেভাবে চাই সেইভাবে মানুষের সামনে প্রকাশ করতে পারছি না। আমরা মানুষের সাথে মানবিকভাবে অভিনয় শিল্পী পরিচয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই।
আমাদের ঘোষণা এইটুকুই। ধন্যবাদ সবাইকে। আমাদের মানে কর্মসূচি আর কিছু দেবার নেই। আমাদের যা বলার, আমাদের পক্ষ থেকে যেই আবেদনগুলো জানাবার সেগুলো আমরা জানিয়েছি।